দেয়া এবং আমি আলেমদের ছাড়াও আমার মনে হয় এটা শিমুল ভাই এবং নুরুল ইসলাম ভাই বলতে পারবেন। উনাদের সংগঠনেরও এখনো পর্যন্ত অনেকে আপনার জেলখানায় আছে যাদের জামিনগুলো হচ্ছে না। কিছুদিন আগে ছাত্র শিবিরের রাজশাহী সম্ভবত বিশ্ববিদ্যালয় বা রাজশাহীর কোনো একটা শাখার সর্বোচ্চ নেতা ছিলেন, সভাপতি বা সেক্রেটারি ছিলেন। তিনাকেও দেখলাম হাত কড়া-টড়া, পায়ে বেড়ি, ডান্ডা বেড়ি পরিয়ে তারপরে তাকে নিয়ে আসা হয়েছে আদালতে। তো এগুলো হচ্ছে আমরা আলেমদের বিষয়টা শুনলাম, ছাত্রদল, ছাত্র শিবির সহ আওয়ামী লীগের আমলে আমার যারা, যারা আমার নামে আমার নামে ৩টা বিস্ফোরক মামলা আছে। আমি কোনোটাতেই এই পর্যন্ত মুক্ত হই নাই আর কি। মামলাগুলো এখনো চলমান। জি, তো আমার মনে হয় এই বিষয়গুলো সরকার দেখবে এবং যারা এখন নতুন করে ৮ মাস পরে কর্মসূচি দিচ্ছেন, আমার মনে হয় আপনাদের হাতে এখন সবচাইতে বড় কাজ যেটা জুলাই হত্যা মামলার আওয়ামী লীগের সবাইকে ধরতে হবে। যে সরকারি অফিস, বেসরকারি অফিস, টেলিভিশন, পত্রিকা বিভিন্ন জায়গায় বসে আছে, তাদেরকে আপনাদেরকে গ্রেপ্তার করার জন্য কাজ করতে হবে। যারা জেলখানায় গিয়েছে শেখ হাসিনার আমলে তাদেরকে বের করার জন্য কাজ করতে হবে। এই কাজগুলো খুব দ্রুত করা উচিত। আমি ছোট করে বনিয়ামিন সিফাত ভাই আপনাকে একটু শুনবো। শুনলে আপনাকেও বিদায় দেব। আমি আপনার কাছে কোশ্চেন হচ্ছে যে আপনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। আপনাদের একটা বিশাল পার্টিসিপেশন ছিল এই ৫ তারিখের যে আন্দোলন এটাতে। এখন এই মুহূর্তে আপনাদের অবস্থান কি? কেন্দ্রে আপনাদের পাত্তা দেওয়া হয় কিনা? প্রথমে আমি ধন্যবাদ জানাই মজলুম সাংবাদিক মোহাম্মদ ইলিয়াস হোসেন ভাইকে এবং দেশ ও দেশের বাইরে যারা দেখতেছে সবাইকে আমার শুভেচ্ছা। আসলে এই জুলাই বিপ্লবটা ছিল একটি সার্বজনীন বিপ্লব। এখানে সকল দল মত এবং শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ ছিল, কিন্তু এটা দেশের মানুষ সবাই জানে যে এই আন্দোলনে জুলাই বিপ্লবের অন্যতম স্টেক হোল্ডার ছিল সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। 18 তারিখ যখন আমরা রাজপথে নামি তখন আমরা এখানে আমাদের একটাই স্লোগান ছিল যে কোঠার হিসাব পরে হবে, আমার ভাইয়ের লাশের হিসাব আগে দাও এবং আমার ভাইয়ের রক্তের হিসাব আগে দিই। এই রকমের স্লোগানকে আমরা সামনে রেখে রাজপথে নেমে আসি। কিন্তু সেই জায়গা থেকে আমরা বিপ্লব সংগঠিত করি, বিপ্লব সফল হই, শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যায়। 18 তারিখে যেটা হয়েছে যে ব্র্যাক ইউনিভার্সিটির সামনে থেকে যখন পুলিশ নির্বিচারে গুলি করতেছিল তখন আমরা কানাডিয়ান ইউনিভার্সিটির সামনে 20 থেকে 25 জন স্টুডেন্ট ছিলাম এবং আমরা ওই 20 থেকে 25 জন ছাত্রছাত্রী যখন দাঁড়াই যাই তখন পুলিশ মাঝখানে পরে এক পাশে ব্র্যাক ইউনিভার্সিটির স্টুডেন্ট এবং আরেক পাশে কানাডিয়ান ইউনিভার্সিটির স্টুডেন্ট। পুলিশ এক প্রকার অসহায় হয়ে কানাডিয়ান ইউনিভার্সিটির ভিতরে প্রবেশ করে এবং কানাডিয়ান ইউনিভার্সিটির ভিতর থেকে তারা গুলি করে। তারপরে আমরা দেখতে পারি যে 10 থেকে 15 মিনিটের মাথায় হাজার হাজার মানুষ, যে এরা কারা, এরা নিশ্চয়ই কোনো ভূত পেতনি নয়, এরা সাধারণ জনগণ ছিল। আসলে এই সাধারণ জনগণ এবং ছাত্রছাত্রীদের মাধ্যমে যেই আমরা বিপ্লবটা সফল করি, 5ই আগস্টের পরে দেখলাম কি আমাদের তথাকথিত যে ছাত্র প্রতিনিধি, যারা ছাত্র প্রতিনিধি দাবি করতেছে তারা উপদেষ্টা পরিষদে গেল। আসলে যেই সংবিধান ফেসিস্ট তৈরি করে, যেই সংবিধান দাড়ি টুপিদেরকে মর্যাদা দিতে পারে না, যেই সংবিধান আহ দাড়ি টুপি দেখলেই তাদেরকে জঙ্গি বানিয়ে দেয়, যেই সংবিধান আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করতে পারে না, ভারতের কাছে দাসত্ব করে, সেই সংবিধানের অধীনে আমাদের কেন উপদেষ্টা পরিষদ গঠন করতে হবে? আমরা কেন বিপ্লবী সরকার গঠন করতে পারিনি? এই প্রশ্নটা দেশবাসীর কাছে রয়ে গেল, যে দেশবাসী এই প্রশ্নটার জবাব অবশ্যই নিবে। কিন্তু সেই জায়গা থেকে আমরা দেখতে পাই যে 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেল, বিপ্লবী সরকার গঠন না করে উপদেষ্টা পরিষদ গঠন করা হলো। এখন তারা উপদেষ্টা হয়ে গেল। উপদেষ্টা হওয়ার পরে তাদের কি দরকার? তাদের দরকার ক্ষমতা। সেই ক্ষমতার ভূত যেই আমাদের ছাত্র প্রতিনিধিদের উপরে চেপে বসলো, তারা পর্যায়ক্রমে বিপ্লবীদের মাইনাস করতে করতে তাদের নিজস্ব ভাই ব্রাদার, সরি টু সে, আগে আমি ক্ষমা প্রার্থনা করি যে 17ই আগস্ট যখন পাবলিক ভার্সিটির হলগুলো বন্ধ করে দেয় তখন প্রায় পাবলিক ভার্সিটির ছাত্রছাত্রীরা যারা লেজ গুটিয়ে ঢাকা থেকে গ্রামে চলে আসছিল, পরবর্তীতে 5ই আগস্টের পরে আমরা দেখতে পাই যে তারাই বড় বিপ্লবী। তাদেরকে বিভিন্ন দপ্তরে বিভিন্ন জায়গায় সেট আপ করা হয়, বিভিন্ন পদ পজিশনে করা হয়, কারণ তাদের ক্ষমতায় যেতে হবে, নিজস্ব ভাই ব্রাদারকে তাদের পজিশনে রাখতে হবে, না হলে তারা ক্ষমতাকে পাকাভুক্ত করতে পারবে না।
যে জায়গা থেকে আপনারা দেখবেন যে ওদের যে ছাত্র সংসদ, গণতান্ত্রিক ছাত্র সংসদ, যে ছাত্র সংগঠনটা, সেটা আত্মপ্রকাশের দিন আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভাইদের উপরে যেই হামলাটা করলো ওরা, এটা আসলে কখনোই কাম্য ছিল না, এটা নিতান্তই বৈষম্য। কিন্তু সেই হামলার কোনো সুষ্ঠু সমাধান না করে সার্জিস আলম ভাই কি করলো, সে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে গেল। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে গিয়ে সে যারা কথিত আওয়ামী লীগ ছিল, যারা বলেছিল যে কোঠার পক্ষে ছিলাম, এখন যেটা হইতেছে সেইটার পক্ষে না, এই টাইপের ছেলেপেলেদের নিয়ে শোডাউন দিতেছিল, তখন সাধারণ শিক্ষার্থীদের সাথে তার একটা দস্তদস্তি হয়, সেটা আপনারা সবাই জানেন। আসলে এই যে সার্জিস আলম ভাই, সার্জিস আলম ভাই তারা যে আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছে, বা নাহিদ ভাই যে করতেছে, একটা স্বীকৃতি দিল যে আওয়ামী লীগের যে বিদ্রোহী, তাদেরকে যে স্বীকৃতিটা দিল, এই স্বীকৃতিটা কতটুকু যুক্তিযুক্ত আছে। নাহিদ ভাই, আমি বলবো এখন যে পরিস্থিতি, যে বিশৃঙ্খলা, এর পিছনে আমাদের ছাত্র প্রতিনিধি রেই দায়ী। নাহিদ ভাইকে আমরা, এই সরকার বিচার এবং সংস্কারের সরকার, নাহিদ ভাইকে, আসিফ ভাইকে, মাহফুজ ভাইকে, তাদেরকে আমরা উপদেষ্টা পরিষদে পাঠিয়েছিলাম সংস্কারের জন্য, বিচারের জন্য। তাদেরকে এই জন্য আমরা ওই উপদেষ্টা পরিষদে পাঠাইনি যে তারা ওখান থেকে পদত্যাগ করে আইসা আবার দল গঠন করবে। যাই হোক, এটা তার ব্যক্তি স্বাধীনতার জায়গা থেকে, তার উপরে আমরা চাপিয়ে দিতে পারি না। সে উপদেষ্টা পরিষদে তাকে বিচার এবং সংস্কারের জন্য পাঠাইছি, সে ওখান থেকে পদত্যাগ করছে, আইসা দল গঠন করছে, সেটা তার ব্যক্তি স্বাধীনতা। সে জায়গায় আমরা তাকে কোনো কিছু চাপিয়ে দিতে পারি না। কিন্তু আমাদের আপত্তি এই জায়গায়, সে উপদেষ্টা পরিষদে গেল, বিচারের জন্য গেল, সংস্কারের জন্য গেল, ওখান থেকে সে পদত্যাগ করে দল গঠন করার পরে সে পরের দিন ফাঁকা বলি আউড়াচ্ছে যে কতটুকু সংস্কার হচ্ছে, কতটুকু বিচার হচ্ছে, তার হিসাব নেওয়া হবে। আসলে হিসাবটা সে কার কাছ থেকে নেবে? বিচার এবং সংস্কারের জন্যই তো তাকে ওখানে পাঠানো হয়েছিল। সে কেন ওখান থেকে পদত্যাগ করলো? সে পদত্যাগ করছে, দল গঠন করছে, তার ব্যক্তি স্বাধীনতায় আমরা হস্তক্ষেপ করবো না। সে কেন ফাঁকা বলি এখন আউড়াচ্ছে? আসিফ ভাই, সে ইতিহাস লিখতেছে। আসলে আসিফ ভাইকে যদি বলা হয়, আসিফ ভাই যে ইতিহাস লিখতেছে, আসিফ ভাইকে যদি বলা হয় যে আসিফ ভাই, যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রতিরোধের ফলে যে ৬২ জন পুলিশকে হেলিকপ্টার দিয়ে উদ্ধার করতে হয়েছে, এই ৬২ জন যে পুলিশকে উদ্ধার করছে, ওইটা কোন ক্যাম্পাস থেকে, আসিফ ভাই বলতে পারবে না। কারণ এটি কানাডিয়ান ইউনিভার্সিটির আমার ক্যাম্পাস থেকে, আমার ক্যাম্পাসের রুপটপ থেকে তাদেরকে ৬২ জন পুলিশকে হেলিকপ্টার দিয়ে নেওয়া হয়েছিল। আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে একটি প্রোগ্রাম করা হয়, সেখানে নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই ছিল, সার্জিস ভাই ছিল, আরো অনেকে ছিল। কিন্তু তারা এটা বলছে যে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের প্রতিরোধের ফলে ৬২ জন পুলিশকে হেলিকপ্টার দিয়ে নিতে হয়েছে। কিন্তু তারা এটা জানে না যে কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, এই ক্যাম্পাসের উপর থেকে তাদের ভার্সিটির ছাদ থেকে পুলিশকে নেওয়া হয়েছিল। তারা এইটাই জানে না, তারা ইতিহাস লিখতে আসছে, তাদের তো এগুলো জানা উচিত। আসলে আমার ভার্সিটির নাম বলে না, এখানে আমার আক্ষেপ না, আমার আক্ষেপটা এই জায়গায় যে তারা যখন ইতিহাস লিখতেছে তাদের ইতিহাসটা জানা উচিত। আসিফ ভাই কোন অধিকারে সে ইতিহাস লেখে? তার ইতিহাস লেখার কে অধিকার দিল? ইতিহাস তো তখনই লেখা হবে যখন এই দেশ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে। গণহত্যার দায়ে আওয়ামী লীগের রাজনীতি এই বাংলাদেশে আর তাদের রাজনীতি করার অধিকার রাখে না। এদেশের আপামর জনসাধারণ ৫ই আগস্ট যে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে যে এদেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নাই, সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরে এই ইতিহাস লেখা হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আগে কোনো ইতিহাস সম্পূর্ণ হবে না। তাহলে আসিফ ভাই কিভাবে ইতিহাস লেখে? আসিফ নজরুল স্যার, তার প্রতি আমার সম্মান, অগাধ সম্মান রয়েছে, তাকে আমি বরাবরই সম্মান করি। এবং ২ আগস্ট যখন আমরা প্রেস ক্লাব থেকে মিছিল নিয়ে শহীদ মিনারে যেতেছিলাম, তাকে আমরা অভিভাবকের জায়গায় পেয়েছিলাম। কিন্তু সেই আসিফ নজরুল স্যার, তাকে উপদেষ্টা পরিষদে পাঠিয়েছিলাম, সে আজ পর্যন্ত ওই রকমের উল্লেখযোগ্য কোন সংস্কার দেখাইতে পারেনি, যেটা আমাদের জন্য হতাশ। আমরা আসিফ নজরুল স্যারের কাছে যেটা প্রত্যাশা করেছিলাম সেটা আমরা পাচ্ছি না। এই মাহফুজ ভাইকে বানানো হয়েছে এই জুলাই বিপ্লবের মাস্টার মাইন্ড। আসলে আমি আমার জায়গা থেকে বলতে চাই, এই আন্দোলনকারী একজন শিক্ষার্থী হিসাবে বলতে চাই, এই জুলাই বিপ্লবে কোনো মাস্টার মাইন্ড ছিল না। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলে যদি 18 তারিখ না নামতো, তাহলে এই বিপ্লব সফল হইতো না, শেখ হাসিনা দেশ থেকে পালাইতো না। আর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলে রাজপথে নামছে, কোনো ইমামকে দেখে রাজপথে নামে নাই, কোনো ভাইকে দেখে রাজপথে নামে নাই,
কোনো মাস্টার মাইন্ডকে দেখে রাজপথে নামে নাই। তারা নেমেছিল আমার শহীদ ভাইদেরকে দেখে, আহত ভাইদেরকে দেখে। যদি এই বিপ্লবের কোনো মাস্টার মাইন্ড থেকে থাকে, সেটা প্রকৃতপক্ষে আমার আহত ভাই এবং শহীদ ভাইরা। তারপরে তারা যদি নির্লজ্জর মতো মাস্টার মাইন্ড দাবি করে, তাহলে আমি বলবো এই মাস্টার মাইন্ডের পরে যদি কোনো কিছু থাকে, সেটা হলো সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা। তাদের সাথে যে বৈষম্য করা হচ্ছে, এই বৈষম্য কখনোই এই দেশের মানুষ মেনে নেবে না। জি, ধন্যবাদ বনিয়ামিন সিফাত ভাই। আমরা আপনাকেও আমরা করছি, আপনাকেও বিদায় জানাচ্ছি। আমরা আরেকটু ছোট করে শুনে আসবো মুস্তাক তাহমিদ ভাই। মুস্তাক তাহমিদ ভাই, আপনাদের এই যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তারা যে যাবে বা আপনাদেরকে কাছে টানবে, আপনাদের ওইখানে গেলে তো আপনারা তাদেরকে পেটাচ্ছেন ধরে। কয়দিন আগে আপনারা পিটিয়েছেন, কেন পিটাইলেন? ভাই আসসালামু আলাইকুম, আমি মুস্তাক তাহমিদ বলছি। আসলে এখানে আমি প্রথমত একটু আমি শুনছিলাম বিশ্ববিদ্যালয়ের একজন ত্যাগী সহযোদ্ধা। উনি আসলে একটা জিনিস হয়তো পুরোপুরি জানে না, আমি জানি আয়াতুল্লাহ বেস্তি এখানে আছেন, আমার নর্থ সাউথের সহযোদ্ধা, উনি জানেন। যেটা হচ্ছে আসলে ভাই যেটা সত্যি সেটাই বলা উচিত। আর আমি আসলে এইসব টক শো বা এইসব জিনিস করতে আমি ইউজ টু না, ঠিক আছে? তো আমি আসলে সত্যি জিনিসটা আসলে আপনার মাধ্যমে আপনার এই প্ল্যাটফর্মের দ্বারা তুলে ধরতে চাই। তো আপনি হয়তো জানেন কিনা আমি আসলে জানি না, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে যেই ছাত্রকে আসলে ছুরিঘাত করা হয়েছে বা আহত হয়েছে, সেই আহত শিক্ষার্থীটা কিন্তু আমি। তো আমি জানি না উনি এনাফ রিসার্চ করেছে কিনা এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য। তার অন্য সবগুলো বিষয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় নিয়ে ঠিক ছিল, কিন্তু যখন সার্জিস আলমকে নিয়ে এরকম একটা কথা আপনার এরকম একটা বড় প্ল্যাটফর্মে তিনি বলছেন, তার অবশ্যই এটা নিয়ে রিসার্চ করার দরকার ছিল। এখানে আমি বলবো যে একটু আছে, সার্জিস আলম ব্যক্তিগতভাবে আমার কোনো পছন্দের মানুষ নয়, বা আমি কোনো পৃষ্ঠপোষকতা করতে একদম। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে যেটা ঘটে, সার্জিস আলম আসলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, মানে যেটা হচ্ছে গিয়ে বসুন্ধরা আবাসিক, যেটা নর্থ সাউথের 8 নম্বর গেট, এটা একটা হাব। তো এখানে অনেকগুলো প্রাইভেট ইউনিভার্সিটি আছে। আয়াতুল্লাহ বেস্তি এখান থেকে আন্দোলন করেছিল, এবং শাহরিয়ার হাসান তপু সহ নর্থ সাউথের আরো অনেক সমন্বয়করা ছিল, তারপরে অনেক ছাত্র প্রতিনিধিরা ছিল। তো মূলত আসলে এই এলাকায় আপনি তখন কি ছিলেন? আপনি কি ছিলেন তখন? আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আন্দোলন করেছি, এবং এখন পর্যন্ত একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে নিজেকে ভাবি। কারণ আমি কখনো কোনো সমন্বয়ক বা পদ পদবি বা কোনো ধরনের রাজনৈতিক এজেন্ডা এইসবের মধ্যে নাই। আমি আসলে সাধারণ শিক্ষার্থীদের কখনোই কোনো রাজনৈতিক দলের সাথে ছিলেন না? না, আমি কখনোই কোনো রাজনৈতিক দলের সাথে ছিলাম না, সেটা নিয়েই আসলে বিভিন্ন কথা হচ্ছিল। তা আমি আপনাকে সার্জিস আলম নিয়ে যেটা বলবো, সেই দিন আসলে সার্জিস আলম 7 মাস পরে এই এলাকায় আসছিল, যে আহত নিহতদের যারা আছে, আহত স্টুডেন্ট, তাদের সাথে দেখা করা এবং কুশল বিনিময় করা, এবং নর্থ সাউথের 8 নম্বর গেট যেহেতু একটা ঐতিহাসিক স্থান বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের, সেই জায়গাটা দেখতে আসছিল। তো আসলে আমি একজন অ্যাক্টিভিস্ট, যেহেতু আসলে সকল দলের মানুষের সাথে আমার ছাত্রদের অধিকার নিয়ে কথা বলতে হয়, সেক্ষেত্রে তিনি যখন 8 নম্বর গেটে আসছিল, আপনি ভিডিওতে দেখবেন যে আমি সেখানে দুই পক্ষের মাঝখানে, যাতে এখানে গ্যাঞ্জাম না হয়, এখানে কেউ কাউকে আঘাত না করে, সেটার চেষ্টা করছিলাম। এই মুহূর্তে আমি আসলে আমাকে এরকমও চেষ্টা করা হয়েছিল অনেক পক্ষ, যে একদম ছাত্র দলের এগেইনস্টে কথা বলতে। আমি একদম স্পষ্ট করেছিলাম যে এটা আমি যাকে পরিচয় করে দিচ্ছিলাম, তিনি ছাত্র দলের একজন পোস্টেড নেতা ছিলেন, এবং আমি তাকে এই পুরো দায়টা তার উপর দিয়েছিলাম, এবং সাথে তার সহযোগী ছিল। আমি বলেছিলাম, এবং আমার সাথে বিভিন্ন মানুষের কথা হয়, আমি বলেছিলাম যে দোষী কখনো কোনো দলের পরিচয় বহন করতে পারেন। আচ্ছা, আমি আপনাকে এটা শর্ট করি, সেটা হচ্ছে যে মানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কি সব ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে? মানে তাদের সাথে যেই 50-50 পার্টনারশিপ নিয়ে আপনার আন্দোলনে গিয়েছিল, এখন সেই একই ধরনের জায়গায় আছে কিনা? না, ঠিক আছে, এই প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি ভাইয়া। একটু আগে আমি আমার ওই যে বড় ভাই যিনি সম্মিলিত বেসরকারি প্রেজেন্ট করছিলেন, না ওই প্রশ্নের ভাই, এটা বিতর্কের জায়গা না ভাই, বিতর্ক করার দরকার নেই। উনি ওনার বক্তব্য দিয়েছে, ওনার কথা বলে। আমি বিতর্ক না, আমি জাস্ট এটাকে প্রেজেন্ট করলাম। আর আপনার প্রশ্নটা যেটা, একদমই না। আসলে এইটার উত্তরটা আমি যদি দিতে হয়, তাহলে আমি একটু আপনার কাছে সময় নিয়ে নিব। এখানে আসলে 2 থেকে 3 মিনিটের মধ্যেই আমি জিনিসটা শেষ করব। আমি আসলে এখানে বলতে চাই যে মানে
সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে আমরা আসলে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এবং আইইউবি, এআইবি, ইউআইইউ, ইউআইটিএস এই বিশ্ববিদ্যালয়গুলোর 16 তারিখেই আসলে এই আন্দোলনের মানে আমরা নামার কারণ কি? নামার কারণ ছিল ওই মেয়েটা যাকে আঘাত করা হয়। কিন্তু আসলে আন্দোলন শেষে প্রত্যেকটা রাজনৈতিক দলের মানুষজন তাদের নিজেদের এজেন্ডা বা এইসব জিনিস নিয়ে কাজ করতেছে। তো এনসিপি যেহেতু একটা রাজনৈতিক দল, তারাও আসলে এই জিনিসটাই করেছে যে আমাদের যে ত্যাগী মানুষগুলো ছিল, এই ত্যাগী মানুষগুলোর কে তারা আসলে মূল্যায়ন না করে তারা লেজুর ভিত্তিক এবং বলা যায় তাদের কাছের মানুষগুলা বা যাদের সাথে যারা কানেকশন ভালো ছিল তাদেরকেই নিয়ে আসলে জিনিসগুলো করে, যেখানে অনেক মানুষ যারা ত্যাগ করেছে এই 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 আন্দোলনে, যারা এই ফুটেজ খায় নাই, যারা ক্যামেরার ব্যাক এন্ডে ছিল কিন্তু আন্দোলনকে একদম চালানোর জন্য অনেক কষ্ট করেছে, যারা নির্যাতিত হয়েছে, যারা অ্যারেস্ট হয়েছিল, যাদেরকে গুম করা হয়েছিল, এইসব মানুষদেরকে তারা বিভিন্ন পদ পদবীর ক্ষেত্রে একদমই বঞ্চিত করেছে। এখন ভাই রাজনীতিতে এসে যদি আসলে ওই আগের মতোই থাকে, সে আগের মতোই যদি মারামারি গ্যাঞ্জাম বা এই ধরনের মানুষজনকে নেওয়া হয়, যারা বুদ্ধিভিত্তিক চর্চা করে বা পলিসি মেক করে, এইসব মানুষজনকে না নেওয়া হয়, তখনই কষ্টের জায়গাটা থাকে। এবং আমি আসলে আপনাকে স্পষ্ট আপনার কথার উত্তর বলে দিই যে তারা 50-50 স্টেক তো রাখেই নেয়, তারা মেবি 10% মানুষকে অ্যাকুমুলেট করেছে, সেটাও খুবই সন্দেহের জায়গা থেকে বলা। একদমই এখানে আসলে আমি বলবো যে তারা নয়, শুধু প্রত্যেকটা রাজনৈতিক দলই আসলে এরকম করেছে। বাংলাদেশের আপনার কোনো পরিবর্তন হয় না ভাই। আমরা আসলে আন্দোলনে নেমেছিলাম কেন? এই যে মুস্তাক তামিদের মতো সাধারণ যে কোনো রাজনৈতিক দলের ছিল না বা কোনো ট্যাগ নাই বা কোনো ধরনের মানুষের সাথে সম্পৃক্ত না, আমরা এখন এখানে জীবনের সংখ্যায় ভুগতেছি, কারণ প্রত্যেকের দলে চলে গেছে। সাধারণ শিক্ষার্থী যেসব মানুষজন আন্দোলন করছে তাদের কথা কিন্তু কেউ বলে না ভাই। আর বাংলাদেশে অ্যাক্টিভিজম করা যে কি কঠিন কাজ, প্রত্যেকে খালি ট্যাগিং করে, প্রত্যেকে আমাদেরকে আহ্বান করে তাদের দলে যেতে। এখন আমরা তো ভাই এই ধরনের এজেন্ডা নিয়ে রাজনীতি বা আন্দোলনে নামি। এখন এদের পক্ষে আসলে কেউ নাই, সবাই বড় বড় কথা বলে এখানে এসে তাদের দল নিয়ে এই গুণগান গায়, কিন্তু বাস্তবিক পক্ষে আমি বলবো সাধারণ শিক্ষার্থীদের কথা কেউ ভাবতেছে না। আমার ক্যাম্পাসে যদি রাজনীতির কথা বলেন, মানুষজন ঘৃণা করে, কারণ কি যারা রাজনীতির সাথে যুক্ত এরাই আসলে এই বিভিন্ন দেখা যায় ভ্যান্ডালিজম, বিভিন্ন পাওয়ার প্র্যাকটিস এগুলোর সাথে জড়িত। আপনি আমার খোঁজ খবর নিলে জানতে পারবেন, এই বসুন্ধরা আবাসিকে আমার সাথে সেই তথ্যও আছে যে 15 সাল থেকে সেই ভ্যাট আন্দোলন থেকে শুরু করে প্রত্যেকটা আন্দোলনে আমি সেখানে পার্টিসিপেট করেছি, কখনো ক্রেডিট নেওয়ার চেষ্টা করি নাই। এবং আজকে জীবনে এই প্রথম টক শো, যেটা আমার আপনার টক শো দিয়ে আসলে শুরু হয়, তো বা আপনার এখানে আমি এসে কথা বলার সুযোগ পাই। আমাকে জি, এর আগে ধন্যবাদ ভাই। আমরা জানলাম আপনাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পর্কটা। আমরা বিশ্ববিদ্যালয়ে পর্বটা শেষ করে দেই। আয়াতুল্লাহ ভাই, আপনাকে দিয়ে, আপনি সম্মিলিত এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন সমন্বয়ক ছিলেন। তো আপনি কি দেখছেন? আপনার অভিজ্ঞতা কি? এখন আপনারা যারা আন্দোলন করেছিলেন 5 তারিখের আগে, তাদেরকে কি ছুঁড়ে ফেলা হয়েছে, এমন কিছু ঘটছে কিনা? ধন্যবাদ আসলে ইলিয়াস ভাইকে। উপস্থিত যারা আছেন সবাইকে আমি আমার সংগ্রামী সালাম দিচ্ছি। মূলত আমি 1 মিনিটের জন্য আমি একটু ব্যাকগ্রাউন্ডটা বলবো। আসিফ বা নাহিদ, আরো এখানে 2-4 জন আছে, আমি এদের নাম বলছি না। এদের সবাইকে আমি চিনি 2018 সাল থেকে, এবং সবাইকে আমার স্নেহের ছোট ভাই হিসেবেই চিনি। 2018-তে যখন কোটা সংস্কার আন্দোলন হয়, সেই আন্দোলনের নেতৃত্ব থাকাকালীন অবস্থায় এদেরকে আমি চিনি। তখন তারা তো ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার স্টুডেন্ট ছিলেন। তো মোরাললেস হচ্ছে মোটামুটি আমি এই মুভমেন্টে যখন 3 থেকে 4 জনকে আমি দেখি যে মুভমেন্টের লিড দিচ্ছে, আমি তখন এই মুভমেন্টে যাবো না, এরকম একটা চিন্তা ভাবনা ছিল আমার লাইফে। আমি 10 থেকে 12টা মুভমেন্ট করেছি সামনের সারি থেকে। আমার কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডও নেই, এটা যারা অ্যাক্টিভিজমের লাইফে আছেন সবাই জানেন মোরাললেস। কিন্তু পরবর্তীতে কেন জড়ালাম সেটা হচ্ছে ওই যে আমাদের বোনদেরকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিন অ্যাটাক করা হলো, এরপরে 15 জুলাই থেকে আমরা একটা স্টেপ নেই। এটার কদ্দূর যাবে আমরা কিছুই জানতাম না। কিন্তু আমি এতটুকু, ওই 16 জুলাই যখন এটা একটা মোড় নেওয়া শুরু করে, 16 জুলাই যখন বড় একটা শোডাউন হয়, তখন আমি সবাইকে এতটুকু বলেছিলাম, আমার আশেপাশে যে কয়েকজন সহযোদ্ধা ছিল, যে 2018 সালে যেভাবে রামপুরা রোডে যখন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে আমি পড়াশোনা কালীন অবস্থায় যখন সেখানে আমরা আন্দোলন করেছিলাম, মনে আছে? ওই যে আমি একেবারে খেয়ে ফেলবো বলে একজন ডিসি বলছিলেন। তো সেই সময় হচ্ছে যেভাবে বঞ্চিত করা হয়েছে, সেই আন্দোলন যদিও ওভাবে প্রস্ফুটিত হতে পারে নাই, এইভাবেও সেই কাহিনীটা এইভাবে একটা ইমপ্ল্যান্ট হতে পারে। তো এই কথাটা বলেছিলাম, এটা অনেকে বুঝতে পারেনি, বিকজ এটা একটা হিউজ একটা ডেপনেস একটা ছিল। এই জায়গা থেকে পরবর্তীতে 5ই আগস্টে আপনি যে কথাটা বললেন সেটার উত্তরটা এখানে আছে আর কি।
তো চড়াই উচ্চাই পার হয়ে যে 278 জন 76 জন একটা লিস্ট করা হলো, সেই লিস্টে আমাদের নাম গেল ডিজিএফআই এর অমুক তমক, আমার 14 গোষ্ঠী কি করে, আমার পরিবারের মধ্যে কার কয়টা কি আছে না আছে, এই সব বিষয় নিয়ে যখন পর্যালোচনা হলো এবং এই সব বিষয়ের পরবর্তীতে 5ই আগস্টের আগেই মোটামুটি আমার এখনো মনে আছে 29th অফ জুলাইতে যখন আমি সব ধরনের ফ্যাকাল্টি থেকে শুরু করে আইনজীবী যাদের সাথে কানেক্ট করি, একটা কথাই বারবার আসছিল, গভর্নমেন্টের পতন হবে, কিন্তু পতনের পরে কি হবে সেই বিষয়ে কি আমাদের কোনো ধারণা আছে কিনা। এই বিষয় নিয়ে আমি নাম উচ্চারণ করছি না, একজন মাস্টার মাইন্ড বলেন বা জুলকারনাইন স্যার ভাই যেখানে একটা সিরিজ পাবলিশ করেছেন সেখানে তার নাম উল্লেখ আছে, আমি তার নাম উচ্চারণ করবো না এখানে। কথাটা এই জন্য বলছি, উনি আক্ষেপ করে বলছিলেন এটা যে এই আন্দোলনের পরবর্তী ফেসে গিয়ে কি এটা সেই ছাত্র শক্তি কেন্দ্রিক কোন সিন্ডিকেট দ্বারা নিয়ন্ত্রিত কোনো সংগঠন হবে কিনা সেটা দেখার বিষয়। যেটা সত্যিকার অর্থে 5ই আগস্টের পরবর্তীতে আমি যখন রাতে নাহিদ কিংবা আসিফের সাথে আমার কথা হতো না ভাবে, নাহিদের সাথে হতো, হান্নান মাসুদ, রিফাত রশিদ এদের সাথে কথা হতো, প্ল্যানিং গুলো জানাতাম, স্বায়ত্তশাসিত ভাবে আন্দোলন হতো, কারণ 17 জুলাইয়ের পরে তো আর তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ভ্যাকেন্ট হয়ে যাওয়ার পর তো আর তাদের রাস্তায় নামার ভাবে কোনো ইয়ে ছিল, তারা ছিন্ন বিচ্ছিন্ন ভাবে বিভিন্ন জায়গায় সাধারণ শিক্ষার্থী বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাথে আন্দোলন করেছিলেন, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আন্দোলন আর হয়ে উঠছে নাই নট আনটিল 3rd of August পর্যন্ত। ঝামেলাটা হচ্ছিল সেখান থেকেই, শুরু থেকেই, যে এই যে প্ল্যান গুলো হচ্ছে, 9 দফা দাবি তুমি দিয়ে দিচ্ছ, অমুক জায়গায় যাচ্ছে, অমুক সমন্বয়ককে 8 দফা দাবি দিয়ে আসার কারণে সমন্বয়কে বহিষ্কার করা হচ্ছে, কেন্দ্রীয় সমন্বয়ককে, আমি নাম উচ্চারণ করছি না সঙ্গত কারণে, পরবর্তীতে আসছি এই বিষয়গুলোতে। তখন থেকে একটা খটকা লাগছিল বারবার যে তোমাদের যদি তোমার সাথে আমি রাতভর 2টা-3টা পর্যন্ত মিটিং করে ডিজিএফআই দৌড়ানি খেয়ে 7টা-8টা বাসা পরিবর্তন করে যদি আমি লাইফের রিস্ক নিয়ে তোমার সাথে একাত্ম হয়ে তোমাকে 17 জুলাইতে তোমাকে জেলে নিয়ে গিয়েছে না কোথায় তোমাকে লুকিয়ে রেখেছে, এটা যদি আমি করতে পারি তাহলে আমার রাইট আছে তোমার 9 দফা দাবি তুমি কিভাবে সাজাচ্ছ কিংবা আমি কিভাবে সাজাচ্ছি, আমি কিভাবে বলতে চাচ্ছি সেটা অবশ্যই আমার রাইট আছে এটা জানার। সেই বঞ্চিত কিন্তু তখন থেকে স্টার্ট হয়েছে যে 9 দফা দাবির পরবর্তীতে আমাদের একটা কথা ছিল, আমি স্পষ্টভাবে এখান থেকে জানিয়ে দিতে চাই, গণ অভ্যুত্থানের ঘোষণা কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে আসে নাই। আমরা যেদিন 17 জুলাই এখানে দাঁড়িয়ে সংবাদ সম্মেলন করেছেন সেদিন বলে দিয়েছিলাম আমরা শেখ হাসিনার পতন চাচ্ছি, আমাদের কোটা সংস্কার আন্দোলনে আমাদের কোনো ম্যান্ডেট নেই, আমরা পতন চাচ্ছি। এই বিষয়গুলো আমরা শুরু থেকে এই ম্যান্ডেটটা সামনে রেখে কিন্তু আমরা আন্দোলন করছিলাম। কিন্তু পরবর্তীতে আমার এখনো মনে আছে 3rd of জুলাইতে আমি এখান থেকে আমার যতগুলো ফ্যাকাল্টি ছিল এনএসইউ, আইবি, আমি যেহেতু সেক্টর 1 এ আন্দোলন করতাম, আপনারা জানেন কিনা যে পুরো আন্দোলন ঢাকাকে কিন্তু 5টা সেক্টরে ডিভাইড করা হয়েছিল। সেক্টর 1 ছিল এটা, অর্থাৎ এই যে কুড়িল থেকে শুরু করে এই নর্দা গেট পর্যন্ত এনএসইউ, আইবি এর আন্দোলন করতে এই অঞ্চলটা জুড়ে। তো এদের সবগুলো ফ্যাকাল্টিকে মোরালেস যতটুকু পেরেছি সবাইকে নিয়ে শহীদ মিনারে যাই এবং নাহিদ ওদের সাথে সরাসরি ওখানে কানেক্ট করি। 4 তারিখ যখন আমরা প্রায় 10,000-12,000 স্টুডেন্ট নিয়ে শোডাউন দিচ্ছিলাম, নাহিদ আমাকে মিছিলের মধ্যেই ফোন করে যে ভাই 6 তারিখের লং মার্চ ইনশাল্লাহ 5 তারিখে আমরা আনছি এবং আপনি কি এখান থেকে আপনাদের জায়গা থেকে আপনারা কি নামবেন কিনা, আপনারা নামলে আপনাদের কথার উপর বেস করে আমরা নামবো, যত যাই হোক দুনিয়া উল্টে গেলে আমরা ইনশাল্লাহ এখানে থাকবো। এই এক আশ্বাস বলি বা যেটাই বলি, আমরা কিন্তু সবাই চলে আসছি, আমরা কিন্তু কারোর সাথে গাদ্দারি করি নাই। 5ই আগস্টের হয়ে গেল কি হলো সেই বিষয়ে আমরা সবাই জানি। 5ই আগস্ট একটা নিউজ পর্যন্ত হয় নাই, নিউজ নাকি কভার করতে দেওয়া হয় নাই। 5ই আগস্টে নর্থ সাউথের মধ্যে ঢুকে অ্যাটাক করা হয়েছিল। এই এসি রাজন থেকে শুরু করে আমাদের ফ্যাকাল্টির উপর পর্যন্ত, ফিমেল ফ্যাকাল্টি, মেল ফ্যাকাল্টি, তাদের উপর পর্যন্ত ব্যাটন চার্জ করা হয়েছে। কই একটা নিউজ মিডিয়াতে কেউ বলেছে আসিফ মাহতাব ওয়াজ দ্য ফার্স্ট টিচার, যে টিচার হয়ে আমাদের সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিলেন, তাকে কোনো একটা জায়গায় কোনো একটা প্রোগ্রামে নিয়ে তাকে গ্লোরিফাই বা তাকে কোনো ধরনের সম্মাননা জানানো হয়েছে? হয় নাই। 5ই আগস্টের পরবর্তীতে ডক্টর ইউনূস আসবেন, এই বিষয় নিয়ে আমাদের একটা ম্যান্ডেট ছিল যে সলিমুল্লাহ খান স্যারকে আমাদের কাছ থেকে প্রপোজাল ছিল, এই নিয়ে মাহফুজ আলম যদি দেখে থাকেন, এইটা নিয়ে আমার স্পষ্টভাবে তার সাথে একটা বাকবিতণ্ডা পর্যন্ত হয়েছিল। আমি জানি না তাকে কেন নেওয়া হয়নি, তাকে কেন এখানে অ্যাকসেপ্ট করা হয়নি, কারণ একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে যদি কেউ একমাত্র বলে থাকে সেটা ছিল প্রফেসর তানজিমউদ্দিন খান স্যার এবং ডক্টর সলিমুল্লাহ স্যার। এই দুইজনের একজনকেও কোনো একটা জায়গায় অধিষ্ঠিত করা হয় নাই। আমি বলছি না যে এখানে অধিষ্ঠিত করলে তারা গ্লোরিফাই হয়ে যাবেন বা তাকে একটা পদ পদবি দিলেই বা সবকিছু হয়ে যাবে, সেটা আমি বলছি না। তাদের পয়েন্ট অফ ভিউ কি ছিল, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবদান স্বরূপ আমরা যে এই পর্যন্ত আসলাম, কই নাহিদ যখন উপদেষ্টা হলো একটা বারের জন্য তো সবগুলো প্রাইভেট বিশ্ববিদ্যালয় নিয়ে বসার একটা কোনো ধরনের কোনো অবস্থার সৃষ্টি করে নাই সেখানে। আমরা আমাদের জায়গা থেকে, আমার এখন মনে আছে যেদিন অভ্যর্থনা কক্ষে আমি যাব, ডক্টর মোহাম্মদ ইউনূস আসবেন, আমি গাড়িটাতে পর্যন্ত আমি সিটটা পর্যন্ত পাই নাই, বলা হয়নি যে, বলা হচ্ছিল যে ওখানে যেতে হবে, কিন্তু সিটটা উঠতে গিয়ে দেখি আমার সিটটা পর্যন্ত সেখানে নাই। তারা তাদের সেই ছাত্র শক্তি কেন্দ্রিক যে কোরামটা ছিল, সেই কোরামটা যেটাকে নিয়ে এখন সব জায়গায় প্রত্যেকটা জায়গায়, সেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হোক, এনসিপি হোক আর যেটাই হোক, সেই জায়গা থেকে সবাইকে একটা নির্দিষ্ট জায়গাকে কেন্দ্র করে সেখানে সবাইকে অধিষ্ঠিত করে রাখা হয়েছে, অন্য কাউকে স্থান দেওয়া হচ্ছিল না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাম দিয়েছি। আর এখানে পিওর সব থেকে বেশি যে বিষয়টা হয়েছে সেটা ছিল বৈষম্য আন্দোলনের। যেই মূল যে মোটিভ ছিল
যে আমরা আমাদের যেটাকে চেতনা আমরা বলি, সেই চেতনাটা শুরুতেই অঙ্কুরে বিনষ্ট হয়েছিল। আমরা জানিও না কখন কে কোথা থেকে কোথায় যাচ্ছে। একটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ব্যানার ছিল, আমরা শুরুতে কি বলেছিলাম যে ব্যানারটাকে কি আর্কাইভ করা যায়, যে আমরা যেহেতু এই পর্যন্ত হয়েছে আন্দোলনটা এই সমন্বয় কেন্দ্রিক বা এই পর্যন্ত রেখেই অন্য কোনো ব্যানারে মুভ করা যায় কিনা। আমাদের আজ পর্যন্ত একটা ডিসিশন মেকিং এ আমাদের কাউকে ইনক্লুড করা হয় নাই। অনেকবার বলার পর বিশ্ববিদ্যালয়ের নিজেদের একটা ভাই ব্রাদার কোরআন কেন্দ্রিক একটা গ্রুপকে এখানে ইনক্লুড করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বড় বড় পজিশনে, সদস্য সচিব থেকে বড় বড় পজিশনে এমন কিছু ব্যক্তিকে দেওয়া হয়েছে যারা আন্দোলনে একটা দিনের জন্য আসে নাই। এটা আমি চোখে আঙুল দিয়ে দেখাতে পারবো। ছাত্রলীগ আওয়ামী লীগের পুনর্বাসন দিয়ে ছড়াছড়ি, আর এখন নাকি মুখে বুলি আওড়ানো হচ্ছে আওয়ামী লীগের পুনর্বাসন যাতে না হতে পারে সেই জন্য নাকি তার সাথে ফাইট হচ্ছে। এইসব বোগাস, টোটালি বোগাস। আন্দোলনকে যদি সত্যিকার অর্থে যদি বিপ্লবী চেতনা যদি হয়ে থাকে, তাহলে বিপ্লবী সরকার ওই মুহূর্তে গঠন করা কোনো ব্যাপারই ছিল না। আমাদের কাছে স্পষ্টভাবে এটা বার্তা ছিল যে আসিফ নজরুল স্যার, আমি আপনার প্রতি যথেষ্ট সম্মান রেখে বলছি, আপনি গিয়েছেন সেখানে, এবং আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে জানি পর্যন্ত না, যখন বললাম যে সেখানে নাকি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী আছে প্রতিনিধি হিসেবে, কে এমন কথা বলেছে, ডিরেক্টলি আমি বলছি যে রাস্তায় একজনকে পেয়েছি, সে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পরিচয় দিয়েছে, তাকে তুলে নিয়ে ওখানে বসিয়েছে। হ্যাঁ, আমি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি আছে, হ্যাঁ, তার উপস্থিতিতে এই কার্যক্রমগুলো সম্পাদন করা হলো। উপদেষ্টা বা কারা শপথ দিবে এই বিষয়গুলো ডক্টর মোহাম্মদ ইউনূসের উপস্থিতিতে করা হলো। মানে হোয়াট কাইন্ড অফ মোকারি ইজ দিস? মানে এটা কি টোটালি একটা একটা রাষ্ট্র গঠন হবে? এতদিনের দীর্ঘ স্বৈরাচার 13 বছর যাবত যারা ফাইট করছে, 10 বছর যাবত, আমি তো এটাও বলেছি ছাত্র শিবির, ছাত্র দল থেকে শুরু করে যারা এখানে পার্টিসিপেট করেছে সবাইকে নিয়ে বিপ্লবী সরকার গঠন করা হোক। পারো নাই কেন? চিন্তা ভাবনা কি তাহলে ওই ডাকসু নির্বাচন কেন্দ্রিক কোন প্ল্যাটফর্ম আনার চিন্তা ভাবনা ছিল, নাকি সত্যিকার অর্থে নিজেদের একীভূত করে একটা নির্দিষ্ট জায়গা থেকে এনে নিজেদের একটা রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য এই পুরো প্ল্যানটা করা হয়েছিল? যদি তাই না হয়ে থাকে, আমি তো কখনোই চাইবো না, বা আমি জানি যে কেউই কখনো চাইবে না, এখানে কেউই চাচ্ছে না, একটা বারের জন্য চাইবে না যে এতগুলো মানুষের, এই 2000 মানুষ মরলো আর 35,000 মানুষ আহত হলো, সেই আহতের রক্তের উপর দিয়ে একটা নির্দিষ্ট ছাত্র শক্তি বা একটা নির্দিষ্ট রাজনৈতিক ব্যানারের একটা এজেন্ডা বাস্তবায়ন হবে বা ব্যানারের একটি এস্টাবলিশমেন্ট হবে। সেটার জন্য তো কেউ এই আন্দোলন করে নাই। আন্দোলন 5ই আগস্ট পর্যন্ত, হ্যাঁ এটা সত্য যে সবাই করেছে শেখ হাসিনার পতন ঘটানোর জন্য, কিন্তু এরপরে যে বিপ্লবী যে চেতনা ছিল সেটা কি কারো কাছ থেকে ম্যান্ডেট নিয়ে করা হয়েছে? প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের থেকে সব থেকে বেশি স্টুডেন্ট মারা গিয়েছে এবং আহত হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন এখন পর্যন্ত মরে নাই। তো এই জায়গা থেকে যদি কথা বলা যায়, তাহলে আপনারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে একবারে সবাইকে নিয়ে একবার বসছেন যে তোমাদের সমস্যাটা কোথায় বা আমাদের সাথে তোমাদের দূরত্ব কেন হচ্ছে? এই বিষয়ে কোনোদিন বলা হবে না, আমি ক্লিয়ার জানাই দিচ্ছি। ওনারা আসলে ওই শুধু ওনাদের কিছু পছন্দের লোকজন নিয়ে, মানে এটা কি কোনো লাভজনক জায়গা নাকি? মানে আগে তো আপনাদের দরকার হয়েছিল, ধরেন আন্দোলনে যত বেশি মানুষ আসবে, জামাত, বিএনপি, আপনারা, সাধারণ মানুষ, রিক্সাওয়ালারা পর্যন্ত গিয়েছে, সবাইকে টেনেছে তারা। মানে এখন হঠাৎ করে ওনারা শুধুই 4-5 জনকে নিয়ে, মানে যত কম মানুষ নিয়ে করা যায়, এটা করার কারণ কি? মানে এখানে মানে ব্যবসা সংক্রান্ত কিছু আছে নাকি? আমার কয়েকটা ফাইন্ডিংস আছে। প্রথম হচ্ছে যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর উপর ইনভেস্টমেন্টটা খুব বাজে একটা ইনভেস্টমেন্ট। কেন? আপনি চাইলে একটা স্টুডেন্টকে নিয়ে অমুক ভাই এগিয়ে চলো, আমরা আছি, তোমার পিছনে দেওয়াতে পারবেন না। এটা পাবলিক বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যখন হয়, তখন তাদের হল কিংবা কোথাও থাকতে হলে কোনো না কোনো ভাই নির্ভর রাজনীতিটা করতে হবে। এটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা সম্ভব না। নট আনটিল যে সে আপনাকে প্রচন্ডভাবে পছন্দ করবে বা আপনার কার্যকলাপে অত্যন্তভাবে খুশি, তখনই কেবল সে আপনার পাশে দাঁড়াবে বা আপনার পাশে গিয়ে একটা স্লোগান দিবে বা আপনার কথাগুলো মানতে সে বাধ্য থাকবে। আর দ্বিতীয়ত বিষয়টা হলো যে ফাইন্যান্সিয়াল একটা এস্টাবলিশমেন্টের একটা জায়গা আছে, যেটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাথে তাদের অনেক বড় একটা ডিবেট, যে ও তো ফাইন্যান্সিয়াল এস্টাবলিশড, ওকে আমি এই সব পজিশনে এনে আমি তার সাথে কি ধরনের আমি করতে পারবো কিনা, তাকে তো আমি চাইলে আমার পক্ষে দ্বারস্থ করতে পারবো না। কিন্তু যে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট না, যে ডিপেন্ডেন্ট, তাকে যদি আমার কাছে রাখতে পারি, আমি কিছু অর্থের বিনিময়ে তাকে আমি চাইলে এখানে হার্নেস করতে পারবো। এই বিষয়গুলো। দ্বিতীয়ত সেটি হচ্ছে যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তো কোনো নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে যে হ্যাঁ আমার রাজনীতি করতে হবে এই বিষয় নিয়ে নামে নেই, তারা ছিল সম্পূর্ণ নিঃস্বার্থ, তাদের চেতনা সম্পূর্ণভাবে পিওর ছিল। যেই জিনিসটাতে ওরা ফেইল ছিল, এই জায়গা থেকে ওদের চিন্তা ভাবনা ছিল সম্পূর্ণ ডিফারেন্ট। এই যে চাঁদাবাজি করছে, আমি বলতে পারি, আমি নিজে এই যে আওয়ামী লীগের পুনর্বাসনের কথা বলছি, আমি 3 থেকে 4টা জায়গায় আমি চিঠি দিয়েছি, ডিজি বরাবর চিঠি দিয়েছি, পরে সেখানে বহিষ্কারের চেষ্টা করেছি, কিন্তু সেখানে গিয়ে কেন্দ্রীয় অনেকে সেখানে ভেটো দিয়েছে, স্পষ্ট ভাবে বলেছে যারা এখন বলছে যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করবে, তারা সবার আগে ভেটো দিয়েছে। এমন সংগঠনের নাম, এমন জায়গার নাম বলতে পারি, সরি, এসএস স্টিল নামে একটা স্টিল একটা মিল আছে, যেখানে আমার পারিবারিক ব্যবসা কোনোভাবে কানেক্টেড ছিল।
এই মিলের যারা ছিল তারা সবাই সিও থেকে শুরু করে মালিক সবাই সালমান এফ রহমানের ডান হাত বাহাত এরকম এরকম ব্যক্তিত্ব ছিল। তাদের কাছে আমি আমার পাওনা টাকা চাইতে গেলে আমাকে বলা হচ্ছে এটা থানা পুলিশ করে যেখান থেকে ডিবি তদন্ত রিপোর্ট আসছে সেখানে আমাকে টাকা তারা দিয়ে দিবে, আমার পাওনা টাকা চাইতে গেলে সেখানে বলা হচ্ছে আমি নাকি চাঁদাবাজি করতে গিয়েছি। এই কথা বলে আমাকে ডিগ্রেড করে আমাকে টোটালি এক ধরনের বিতর্কিত করে তারা এখানে তাদের পাশে দাঁড়াচ্ছে। সেপারেল এরকম ঘটনা আছে। এই বিষয়গুলোকে টোটালি কেন করা হচ্ছে? এটাকে বিপুল পরিমাণ অর্থের কোনো লেনা দেনা আছে কিনা? কয়দিন পর পরই তো ভাইরাল হচ্ছে অমুক সমন্বয়কে অমুকের কাছ থেকে এত কোটি টাকা নিয়েছে তমুকের কাছে, তাহলে তো এই বিষয়গুলো সত্য ছিল। এই বিষয়গুলো তো পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে খুব সহসা হবে না, কারণ তারা ফাইন্যান্সিয়ালি যথেষ্ট ইন্ডিপেন্ডেন্ট। তাদেরকে চাইলেই একটা ফাইন্যান্সিয়ালি ডিপেন্ডেন্সির মধ্যে ফেলানো যাবে না। এই কারণে তাদের জন্য হয়তো এই রাজনীতিটা একটা বাজে ইনভেস্টমেন্ট হতে পারে। বরং এসব জায়গায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কিছু কিছু জায়গা থেকে দু একজন স্টুডেন্ট টেনে টেনে এমন জায়গা থেকে কিছু যারা আন্দোলনে অবদান নাই, যারা আন্দোলনে একটা দিনের জন্য আসে নাই, এমন কিছু স্টুডেন্টদেরকে নিয়ে বাছাই করে নিজেদের আশেপাশে রেখেছে। চিটাগং কেন্দ্রিক একটা কোরাম তৈরি হয়েছে, যেখানে যাচ্ছি সব জায়গায় দেখছি যে চিটাগং এর বিভিন্ন নোয়াখালী থেকে চিটাগং থেকে বিভিন্ন জায়গা থেকে এই যে চিটাগং কেন্দ্রিক একটা কোরাম একটা বেল তৈরি করেছে। এই সব জায়গা থেকে যেখানে যাচ্ছে সব জায়গায় এখানে জয় করে, এগুলো নিয়ে কয়েকদিন আগে পোস্ট হয়েছে। তো এই বিষয়গুলোকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার এখন বিলুপ্ত করে দিয়ে কি প্রমাণ করতে চাচ্ছে? যে আমরা যারা সমন্বয়ক হিসেবে যারা দায়িত্ব পালন করেছি, যারা সত্যিকার অর্থে সমন্বয়ক হিসেবে সত্যিকার অর্থে দায়িত্ব পালন করেছে, চাঁদাবাজি রাহাজানি এসব ছিল না, তাদেরকে মাইনাস করে দিয়ে সম্পূর্ণ এনসিপিতে আইদার তুমি এনসিপিতে জয়েন করো, জয়েন তো করা এত ইজি না, সেটাও তাদের একটা ম্যান্ডেট নিয়ে যেতে হবে। তো সেখানে জয়েন করো, নাহলে তুমি এখান থেকে বের হয়ে যাও। এইটা ছিল টোটালি বিষয়টা। আমি এই জায়গা থেকে একটা কথা আমি স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, এই আন্দোলন এই বিপ্লবটা বেহাত হওয়ার জন্য যদি কেউ দায়ী থাকে সেটা হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সিন্ডিকেটটা। এবং যদি আজকে যদি কোনো সিভিল ওয়ার হয় তারা দায়ী থাকবে। আমরা শুরু থেকে নিজেদেরকে যেভাবে গুছিয়ে, আমাদেরকে কিন্তু কেউ কোনোদিন বলে নাই যে রাস্তা গিয়ে সংস্কার করতে বা কেউ ট্রাফিক, আমরা তো স্বপ্রণোদিত হয়ে ট্রাফিকটা নিয়ন্ত্রণ করেছি, স্বপ্রণোদিত হয়ে ত্রাণ দিয়ে আসছি। ত্রাণগুলো পচে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি তে 9 কোটি না 10 কোটি টাকা ত্রাণগুলো রাস্তার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মাঠ ছিল টিএসসি কেন্দ্রিক সেই অডিটোরিয়ামের সামনে ত্রাণগুলো নষ্ট হয়ে গিয়েছে। সেগুলো মানুষ নিতে গেলে পর্যন্ত বলেছে না আমরা এখানে দিতে পারবো না। এই যে কুক্ষিগত করার একটা চিন্তা ভাবনা, এটা স্পষ্টভাবে প্রমাণ করে যে তারা অন্যতম আরেক স্বৈরাচার তৈরি করছে। জি ধন্যবাদ। আলামিন বাবলু ভাই, ঠিক 1 মিনিটের ভেতরে বলবেন কি বলতে চান, বলেন। জি, আসসালামু আলাইকুম ইলিয়াস ভাই, আপনাকে ধন্যবাদ। আমি জি। আলামিন বাবলু, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র দলের 2 নং যুগ্ম সাধারণ সম্পাদক এবং বৈষম্য বিরোধী আন্দোলনের শুরু থেকে আপনার ইউরোপিয়ান ইউনিভার্সিটির প্রধান সমন্বয়ক হিসেবে আমি ছাত্র দলের থেকে দায়িত্ব নিয়েছি। তো আমার আজকে এখানে আসার একটা উদ্দেশ্য, যেটা হলো আমার বন্ধু আয়াতুল্লাহ বেহেশতি অনেক কথাই আপনার এখানে বলছে, যেটা হলো এই যে যারা বর্তমানে আওয়ামী লীগের বিরুদ্ধে বা যে পুনর্বাসন দিবে না, আপনি একটু যদি লক্ষ্য করেন, কিছুদিন আগে যে বসুন্ধরাতে যে কাহিনীটা হয়েছে, সেখানে সার্জিস যে লোকজন নিয়ে গিয়েছে ওখানে, তারা সম্পূর্ণ ছাত্রলীগের পোস্টেড নেতা ছিল এবং একটা ছেলের বিরুদ্ধে বর্তমানে 3টা মামলা ওয়ারেন্ট করা। ও তার এলাকা ছেড়ে এবং ওই উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক, সে এখন ঢাকায় এসে এই সার্জিস এবং হাসনাতদের বিরুদ্ধে, যারা 5ই আগস্টের আগে সম্পূর্ণই আন্দোলনকে সরকারমুখী করে দেওয়ার চেষ্টা করেছেন এবং আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের সাথে তারা মিটিং করে সম্পূর্ণ যে সমস্ত হাঙ্গামা হয়েছে রাজপথে, যাই কিছু হয়েছে তা সম্পূর্ণ বিএনপির উপরে দায়ভার চাপিয়ে দিয়েছেন। আজকে তারাই সে আওয়ামী লীগকে পুনর্বাসন দিচ্ছেন। আমার এলাকায় কিছুদিন আগে আপনার যেই এটা ফাঁস হলো নিউজটা, যেটা হলো ওর সাথে যেই সুপারিশের মাধ্যমে নিয়োগ ছাড়া চাকরি হয়েছে, সেখানে পোস্টেডদারি একজন আমার ইউনিয়নের একজন ছাত্রলীগ নেতা আমার উপজেলার, সে তাদের সুপারিশে, যে হাসনাস এবং সার্জিসদের সুপারিশে সে এখন আপনার ওর সাথে চাকরি করছেন নিয়োগ ছাড়া। এবং কি তাদের উদ্দেশ্য ছিল একটাই ভাইয়া, যেটা হলো আন্দোলনে যারা সরাসরি মাঠের সামনের থেকে নেতৃত্ব দিয়েছে, যারা সামনে ছিল, ফ্রন্ট লাইনে ছিল, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে রক্তের উপরে বসে রক্তের সাথে বেইমানি করে তারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আন্দোলনে যারা সবচেয়ে বেশি ভূমিকা রাখছে এবং তাদের সিদ্ধান্তকে অমান্য করে, তাদের সিদ্ধান্তকে ভায়োলেট করে আন্দোলন চালিয়ে গেছে, তাদেরকে সম্পূর্ণভাবে এখন পরিকল্পিতভাবে তারা মাইনাস করতেছেন এবং তাদের বিরুদ্ধে যেই কথা বলে তাকেই তারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে বিভিন্ন কেলেঙ্কারি দিয়ে তাদের বিরুদ্ধে বিভিন্ন রকম ষড়যন্ত্র করছেন।
কিছুদিন আগে আমাদের একটা প্রতিনিধি গ্রুপ আছে, সে আন্দোলনের শুরু থেকে সেখানে আপনার একটা বিষয় নিয়ে একজন আয়াতুল্লাহ বেস্তিরি একটা তার পারিবারিক যে ব্যবসার সমস্যা নিয়ে তাকে কি পরিমাণ যে হেনস্থা করছে সেটা বলার মতো না। হুম। এদের উদ্দেশ্য একটাই ভাইয়া, যারা আন্দোলনে ভূমিকা ছিল, যারা জুলাই বিপ্লবের সামনের থেকে নেতৃত্ব দিছে, যারা মৃত্যুর মুখে দাঁড়িয়ে যুদ্ধ করছে, সে হোক ছাত্রদল হোক সাধারণ শিক্ষার্থী, তাদেরকে তারা একটা মব তৈরি করে, তাদেরকে বিভিন্নভাবে বিতর্ক করে, তাদেরকে টোটালি নেতৃত্ব থেকে দূরে সরে রাখছে। আপনার জি। বিভিন্ন সময় তারা বিভিন্ন গ্রুপে বিএনপিকে নিয়ে অপপ্রচার করে। আমরা পরবর্তীতে দেখতে পাই যে বিএনপিকে নিয়ে ঠিক যেটা নিয়ে অপপ্রচার করে ওটার সাথে কিন্তু ওরা জড়িত, ওই জিনিসগুলোর সাথে ওরা জড়িত। ওরা মূলত বিএনপিকে নিয়ে মব তৈরি করে, এটার আড়ালে ওরা এই অপকর্মগুলো করে যাচ্ছে। তো আমরা আজকে আপনার এই টকশোর মাধ্যমে আমি এতটুকুই বলবো যে আমরা জাতীয়তাবাদী ছাত্র দলের যারা আছি, আমার শ্রদ্ধেয় বড় ভাই আছেন, আমরা ভাইয়া আন্দোলনের সময় কি দায়িত্ব পালন করছি সেটা আমাদের কাছে এখনো অনেক ডকুমেন্টস আছে। আমরা এগুলা এই আওয়ামী লীগের মতো, যে আওয়ামী লীগ ৭১-এর যুদ্ধকে বিক্রি করে যেভাবে চলছেন, আমরা এগুলা বিক্রি করতে চাই না ভাইয়া। আমরা যুদ্ধ করছি, আমরা হামলার শিকার হয়েছি, মৃত্যুর মুখে থেকে আমরা ফিরে এসেছি। আমরা আন্দোলন শুধু একটা স্বৈরাচার, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্বৈরাচার শেখ হাসিনাকে আমরা পতন করার জন্য। আমাদের উদ্দেশ্য কোনো কথা ছিল না, আমাদের কোনো ৯ দফা ছিল না। আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের এবং বিএনপির নেতাকর্মীদের একটাই দফা ছিল, সেটা হলো ১ দফা, স্বৈরাচার হাসিনার বিদায়। তো আমরা ওই ১ দফার জন্য আমরা সামনে থেকে নেতৃত্ব দিয়েছি। আমরা আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে সর্বোচ্চ সহযোগিতা করেছি। যেই সময় যে কোনো পরিস্থিতিতে আমরা সব পরিস্থিতি আওয়ামী লীগ সন্ত্রাসীদের এবং আপনার পুলিশ, র্যাব, বিজেপি এদের পরিস্থিতি আমরা মোকাবেলা করেছি সামনের থেকে। জি, সামনেও আমরা এগুলা আমরা বিক্রি আশা করতে করি চাই না। সবাই এবং একসাথে কি থেকেই আপনার বর্তমানে যারাই এই জিনিসগুলো বিক্রি করতেছেন, এই জুলাই বিপ্লব বিক্রি করতেছেন, এরা সবাই আওয়ামী লীগের সাথে জড়িত ভাইয়া। আওয়ামী লীগকে আশ্রয় দিয়ে তারা অর্থ লেনদেন করতেছেন এবং এরা বিভিন্ন জায়গায় অপকর্ম করতেছেন, বিভিন্ন টেন্ডারবাজি, চাঁদাবাজির সাথে এরা সরাসরি সংযুক্ত। তা আমরা এতটুকু বলবো, তারা যে মব তৈরি করে, মবের আড়ালে যে পর্দার আড়ালে যে অপকর্ম করছে, তা পাবলিক খুব দ্রুতই আপনার এখন প্রচার হচ্ছে এবং পাবলিক সাধারণ মানুষের সামনে উপস্থাপন হচ্ছে। তা আমরা তাদেরকে এতটুকু বলবো, আমরা কোনো আওয়ামী লীগ স্বৈরাচারের সাথে, যারা তাদের ভিতরে এই 16 বছর লুকিয়ে ছিল, যারা ছাত্রলীগের পর্দার আর ছাত্রলীগের ভিতরে ছিল, আমরা তাদের সাথে নয়, আমরা যারা হাসিনার বিরুদ্ধে ছিল, আমরা তাদের সাথে ঐক্য হয়ে আমরা ইনশাল্লাহ এই কাজ করবেন। স্বৈরাচারী জি, ধন্যবাদ ভাই। হাসিনাকে আমরা আওয়ামী অনুষ্ঠানের লীগকে একেবারে শেষের দিকে চলে বিদায় আসছি। করবো। আমরা এখন এই করণীয় কি সেটার বিষয়ে কথা বলবো। ধন্যবাদ। আমাদের সাথে ছাত্রদল, ছাত্র শিবিরের প্রতিনিধি আছেন, একজন আইনজীবী আছেন, সেনাবাহিনীর একজন রিটায়ার্ড একজন অফিসার আছেন। আমরা তাদের সাথে কথা বলে খুব দ্রুত শেষ করার চেষ্টা করব, কারণ অনেকক্ষণ হয়ে গিয়েছে আমাদের লাইভটা। ভাই, আরিফ তালুকদার ভাই, আপনি কি আছেন? আচ্ছা, না থাকলে আমরা তারেক ভাই আপনার কাছে শুনি। আপনি আন্দোলনের ঠিক ওই সময়টাতে জেলেও গিয়েছেন, একেবারে রাজপথে আমরা সবাই আপনাকে দেখেছি যে আপনি সম্মুখ যোদ্ধা হিসাবে এই আন্দোলনে ছিলেন। কিন্তু মানে ভাগটা ঠিক মতো আপনাকে দেয়া, মানে ওইখানে আপনাকে যাইতে দেওয়া হইল না। কারণ কি, এটা একটু বলেন? অন্যান্য অনেককে দেখছি যে নতুন কেডস, দামি ব্র্যান্ডেড ট্রাউজার, টি-শার্ট এগুলো পরে তারপরে একেকদিন সামনে আসছেন। ঠিক আছে। যাই হোক, তারেক ভাই ব্যাক করুক। আরিফ ভাই, আপনার কাছ থেকে আসি। না, আমাকে দেখা যাচ্ছে? আপনি বোধহয় একটু ফ্রিজ হয়ে গেছেন। তারেক ভাই, আপনার কাছে আসি। আমরা আরিফ ভাইয়ের কথা শুনে তারপরে আপনার না, কাছে আমি আসি। আছি। এখন দেখা যাচ্ছে এখন? না, হ্যাঁ, এখন ঠিক আছে। এখন ঠিক আছে তারেক ভাই, বলেন। এখন ঠিক আছে। আচ্ছা। জি, আমি আসলে 2008 সালে বাংলাদেশে যে পরিবর্তন হলো, ওই পরিবর্তনের সময় একটা ছবি দেখছিলাম ওই ফখরুদ্দিন সাহেবের। সে একটা পুরান ট্রাউজার পরে আমেরিকাতে একটা ছবি পাইছিলাম। তো আমার মনে হয়েছিল যে একটা প্রধান উপদেষ্টা
সে একটা পুরান ট্রাউজার পরে আমেরিকাতে ঘুরে বেড়ানো লাগতেছে, মানে দেশান্তর হয়ে। আমার কাছে ওইটা লাগছে যে যে এইখানে এই যারা আসবে অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরকে ওই ছেঁড়া ট্রাউজার পরে আমেরিকায় গিয়ে আশ্রয় নেওয়া লাগবে। এটা আমার কাছে অবজারভেশন ছিল। তো আমাকে প্রথমে আপনার হলো এই গণঅভ্যুত্থানের পরে আসিফ আমাকে অফার করে তাদের সঙ্গে রাজনীতি করার জন্য। তো আমার পছন্দ হয়নি আসলে, মানে আমার এই টিমটাকে পছন্দ হয়নি। আমার কাছে এই টিমটা কেন পছন্দ হয়নি, কারণ এই টিমের একটা গুরুত্বপূর্ণ অংশ ছাত্রলীগ থেকে আসা। আমরা ইতিপূর্বে এক ছাত্রলীগ নেতার মানে হলো বন্ধু হয়ে নানাভাবে ঠকেছিলাম। ওই জন্য নতুন করে একগুচ্ছ ছাত্রলীগ নেতা তাদের সঙ্গে রাজনীতি করার আমাদের ইচ্ছা হয়নি। এটা বলছি যে সার্জিসের কথা বলতেছি, হাসনাতের কথা বলতেছি, তারা তো ছাত্রলীগ থেকে আসা, আমাদের রুচি হয়নি আর কি। ঠিক আছে। তো এবং এই রুচি না হওয়ার আরেকটা কারণ হলো যে তাদের উপদেষ্টা বানানোর ক্ষেত্রেও তারা উপদেষ্টা হতে চেয়েছিল। ছাত্রলীগ করার কারণে, ছাত্রলীগ ব্যাকগ্রাউন্ড থাকার কারণে ওদেরকে উপদেষ্টাতে নেওয়া হয়নি। ঠিক আছে, এটা হলো বিষয়। আমার ইচ্ছা হয়নি তাদের বন্ধু হওয়ার, আমার ইচ্ছা হয়নি ক্ষমতার অংশীদার হওয়ার। আমি ক্ষমতার অংশীদার হয়ে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার চেয়ে আমি আমার ছোট ব্যবসা, মধু ব্যবসা, আমার অনলাইন ব্যবসা, এগুলোকে আমি অনারেবল মনে করেছি আমার জায়গা থেকে। ঠিক আছে, আমি এটা এটা আমার, আপনি মধু ব্যবসার কথা বলেন সেজন্য বললাম, আমি কমফোর্ট ফিল করি। ঠিক আছে, এটা না বিক্রি করলে আমাকে নিজের চরিত্র বেচতে হবে, হ্যাঁ, নিজের বিবেক বিক্রি করতে হবে। তো সেটার চেয়ে আমার কাছে এটা বেটার মনে হয়েছে। আর গণ অভ্যুত্থানের কথা যদি বলেন, আপনার হলো আমাদের লড়াইটা শুরু হয়েছে আসলে যখন এই সার্জিস হাসনাতরা আপোষ করছে হাসিনার সঙ্গে, তখন থেকে আমাদের লড়াইটা শুরু হয়েছে। ঠিক আছে, এর আগে আমি এর আগের ঘটনাও আছে। তো আমাকে বেসিক্যালি ঢাকায় কল করে জনাব তারেক রহমান, হ্যাঁ, যে উনি আমাকে বলে তুমি এখানে কিসের আম বেচো, মস্করা করতেছো, এরকম একটা বার্তা পাঠাইছে, হ্যাঁ, ফাজলামি করো। তখন আমি ওই আমের আমার অনেকগুলো প্যাকেজ রেডি করা ছিল, সেগুলো ফালাই রেখে সঙ্গে সঙ্গে, তাই তো বলে যে দেশের প্রয়োজন আমার আসতে হবে, আমি স্ট্রিট ফাস্ট কুরিয়ারের ট্রাকে উঠলাম, আমার মাল ফালায় আমি ওই ট্রাকে করে আমি ঢাকাতে চলে আসলাম। ঠিক আছে। তো এরপরে যা গায়েবানা জানাজার নামাজে অংশ নিলাম, ওখানে যাই দেখলাম যে বিএনপির ভাইরা দাঁড়াতে পারতেছে না। তখন আমাকে বিএনপির এক বড় ভাই বলল, তোমাদেরকে কিছু লোকজন আছে, তোমরা আগে বাইতুল মোকাররমে যায় যদি একটা চাপ দাও তাহলে আমরা এদিক থেকে ঢুকবো। তা আমি বললাম আমাদেরই আগে ঢুকতে হবে? তো বলছে হ্যাঁ তোমাদের আগে ঢুকতে হবে। তো আমরা ঢুকতে পারতেছি না। তখন আমাদের আহ্বায়ক কর্নেল মিয়া মসিউজ্জামান স্যার, ওনাকে বললাম, কয় যে প্রোগ্রামে অংশ নেওয়া একটা বিষয়, কিন্তু আগে যে পুলিশকে চার্জ করতে হবে এটা তো একটা বিপজ্জনক বিষয়। তো আমি বললাম আপনি যাবেন না? তো বলছে না না তারিখ যাবো, চলো আমরা নামি। তো আমরা নামলাম নিচে, আমাদের বেশি কর্মী না, আমাদের লোক অল্প, আমাদের সক্রিয় ঢাকার এই পল্টন এলাকায় কর্মী 1-150 এরকম হবে। এবং আমাদের 1-150 কর্মী 1-150 জনই আহত হয়েছে এই আন্দোলনে, একজনও মানে হলো চুপ ছিল না। 1-150 জন যারা প্রত্যেকে আহত হয়েছে এবং 7 জন মারা গেছে আমাদের ছোট্ট একটা সংগঠনে। তো জামান স্যার এরকম ওই সময় সাহস করে পুলিশকে গিয়ে চার্জ করলো, পুলিশ ওনাকে ধাক্কা মারলো, আমাকে আমার গলা চিপায় ধরলো। জামান স্যার বলতেছে তোরে মানে তোদেরকে দেখে নেবো এরকম করে বলতেছে। তো এই মুহূর্তে ধস্তাধস্তি হতে হতে ওই দিক থেকে বিএনপি ঢুকে পড়ে তখন আবার। তো আমাদের আন্দোলনের আমাদের এন্ট্রিটা ছিল এই জায়গায়। ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা ক্যাম্পাস ছেড়ে দিয়ে, মানে পুলিশের জিম্মা দিয়ে ছেড়ে দিয়ে চলে যাচ্ছিল, সবাই চলে যাচ্ছিল। আমরা সবাই হতাশ হয়ে গেলাম, তাহলে কি এই আন্দোলন শেষ আর হবে না, এরকম একটা অবস্থা ছিল। সেখান থেকে আমার বাড়ি তো আফতাবনগর, রামপুরা, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এই দিকে। তো আমি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ভাইদের সাথে কথাবার্তা বললাম যে তোমরা কি ভাবতেছো, ওরা তো ফেইলুর ক্যাম্পাস ছেড়ে চলে গেল। এটা আগের দিন, 18 তারিখের আগের দিন, 17 তারিখের কথা বলতেছি। তো বলতেছে তারিক ভাই আন্দোলন তো করা নিষেধ করছে, ওরা বলছে যে প্রোগ্রাম করা যাবে না, অযথা ঝুঁকি নেওয়া যাবে না, এরকম এরকম। করবা না,
এরপরে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে কয়েকজন ভাইয়ের সাথে দেখা করলাম, আমরা আবার দুইটা এক জায়গায় হলাম সন্ধ্যার সময়, যে আমরা পরের দিন প্রোগ্রাম করব। তো ব্র্যাক ইউনিভার্সিটির ভাইয়েরা ওখানে প্রোগ্রাম শুরু করছে সকালবেলা, পুলিশ যায় ঘেরাও দিচ্ছে। এখানে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ছেলেরা ইস্ট ওয়েস্টের সামনে প্রোগ্রাম করতেছে। এখন ইস্ট ওয়েস্টের ভাইদেরকে বলতেছি যে চলো ব্র্যাক ইউনিভার্সিটি ওদেরকে হামলা করতেছে, ওখানে চলো ওদেরকে হেল্প করি। তারা বলতেছে আপনি আমাদেরকে বিপদে ফেলতে আসছেন। তো অনেক অনুরোধ করে নিতে পারলাম না। তখন আমাদের আগেই মানে আমরা তো হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্রই করতেছি। তারেক ভাই, ওই আলোচনাটায় গেলে আলোচনাটা অনেক ঝুলে যাবে। আচ্ছা, আমি এটা আমি একটু বলার দরকার আছে, যেটাতে একটু একটু বলার আসতে দরকার সেটা আছে। হচ্ছে যে এই আমি মুহূর্তে। আমি এই কথাটা একটু বলার দরকার জি আছে, জি জি। জাস্ট আর 30 সেকেন্ডে শেষ হবে। হুম। তখন তারা যাবে না, আমরা আবার ব্যাগের মধ্যে অনেকগুলো আইডি কার্ড বানায় রাখছিলাম, বুঝতে পারছেন? আমরা ছাত্র দলের ছেলেপেলে, ছাত্র শিবিরের ছেলেপেলে, তখন আমরা ওই কার্ডটা পড়লাম। কার্ডটা পড়ে আমরা 1-150 ছেলেপেলে ব্র্যাক ইউনিভার্সিটির সামনে কাছাকাছি চলে গেলাম। পিছন থেকে উড়া ধরা পুলিশকে ঢিল মারা শুরু করলাম। ব্র্যাক ইউনিভার্সিটি ওরাও চাপ দিল, একটা রণক্ষেত্র হয়ে গেল। পুলিশকে দাবড়ায় আমরা টিভি সেন্টারে ঢুকাইলাম। তারপরে পুলিশ বক্স ছিল, পুলিশ বক্সে ছেলেপেলে আগুন ধরায় দিল। তারপরে টিভি সেন্টার থেকে পুলিশ গুলি করতেছিল, যার প্রেক্ষিতে আমরা পুলিশকে আবার ওখান থেকে চার্জ করে আমরা বিজয়ী হই ওখানে। এবার র্যাব আসে, র্যাবও আমাদের কাছে পরাজিত করে। সেনাবাহিনী আপনার হলো বিজিবি আসে, বিজিবিকে আমরা চারদিক থেকে ঘিরে নিয়ে বিজিবিকে সারেন্ডার করাই। এরপরে যে কানাডিয়ানের কথা, আমি এই কথাগুলো কেন বললাম, আমরা মানে এই গণ অভ্যুত্থানে এখন সামনে যাদেরকে দেখতেছেন, এইটা একটা লাভজনক মানে প্ল্যাটফর্মে রূপান্তরিত হয়েছে। আমরা যারা লোভ করিনি, আমাদেরকে কটাক্ষ করে সারাক্ষণ। মানে আমরা যারা ক্ষমতার লোভ করিনি, আমাকে সেনা সদর দপ্তরে উঠায় নিয়ে গেছে ওয়াকার সাহেব। মানে আমার জেলখানায় ছিলাম, 5 তারিখে রাত 10:30টার দিকে উঠায় নিয়ে গেছে। আমাকে ওখানে ইনস্ট্যান্ট প্রস্তাব করছে যে তুমি কি উপদেষ্টা হবা, ঠিক আছে? তা আমি বলছি না, আমি এটা হতে চাই না। আমার কাছে মনে হয় আমি পারফেক্ট না এই কাজের জন্য, বা আমাদের বয়স হয়নি, আমাদের গুণীজন যারা আছে তাদেরকে এখানে ইয়ে করেন, ঠিক আছে? আমি মিথ্যা কথা বললে তাহলে সেনাবাহিনীর সাথে কনফ্লিক্ট হবে, আমি মিথ্যা বলতেছি। তো এখানে আমাদেরকে সারাক্ষণ হ্যারাসমেন্ট করতেছে। তারা একটা কমান্ড বাহিনী তৈরি করছে। আমরা যখনই বলতেছি তোমরা কেন লুটপাট করতেছো, তখনই বলতেছে আমাদেরকে হ্যারাসমেন্ট করে। আমাদেরকে সারাক্ষণ বলে যে আমরা 16 বছর ধরে না খেয়ে আছি। এই এই যে একটা ইনসাল্ট করতেছে, অপমান করতেছে। আমরা 16 বছর ধরে না খেয়ে আছি, তার মানে আমরা শেখ হাসিনার নিপীড়নের শিকার। আমি ব্যবসা করতে পারিনি, 3 বার আমার ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে চুরমার করে দিছে। তা আমি তো না খেয়েই থাকবো। আমাদের হ্যারাসমেন্ট করতেছে, মানসিকভাবে টর্চার করতেছে। আমি এত বড় একটা লড়াই করছি, আপনি বলেন বিজিবি কে হাত তুলে অস্ত্র সহ এরকম তুলে দাঁড় করাইছে এখানে, বলেন কি কি কন্ডিশনে বিজিবি না, আমরা অস্ত্র আমরা মাত্র দেখেছি তুলতে সেই পারে? দিনের আপনার যে বীরত্ব, আমরা ওই ভিডিও হ্যাঁ, ফুটেজও তো দেখেছি আমরা। আমাদেরকে সারাক্ষণ পাগল বানায় দিচ্ছে, হ্যারাসমেন্ট। কিছু একটা ফেসবুকে পোস্ট করলেই হ্যারাসমেন্ট করতেছে, বলতেছে আমি নাকি হিংসা করতেছি। ভাই, আমি তো ক্ষমতার কাছাকাছি যেতে চাইনি, আমি তোমার হিংসা করব কেন? তুমি খাইতেছো খাও, কিন্তু আমি যে একটা তোমার ভুল ধরতেছি, ভুল ধরলেই বলতেছো আমি হিংসা করতেছি, আমার আচ্ছা, না খেয়ে আছে, লোভ এখন করতেছি। যে যারা আছেন, এখন তারা আপনি তো নিশ্চয়ই, যেহেতু এখনো তাদের অনেকের সাথে আপনার যোগাযোগ আছে, মানে এরা কি এই যে যেসব অভিযোগ হচ্ছে বিভিন্ন জায়গায় তারা নিয়োগ বাণিজ্য টাণিজ্যে লেনদেনে সম্পৃক্ত হয়ে গিয়েছেন, এই এখন ঘটনাগুলো সত্য কিনা? এখন একটা নিউজ হয়েছে, দেখেন, একটা সমন্বয়ক মসজিদ থেকে 5 লাখ টাকা লুট করছে। ওরে ওরে আমরা যখন নিউজ শেয়ার দিছি, প্রথমে গুজব বলছে, পরে ভয়েতে নিউজ আমি ডিলিট করে দিছি, বুঝছেন? তারপরে দেখি আবার এখন ইত্তেফাকে সহ আরো অনেকগুলো গণমাধ্যমে নিউজ আসছে। অথচ আমাদেরকে গুজব বইলা বিভিন্ন হ্যারাসমেন্ট করে নিউজটা, আমাদের ওই ঘটনাটা ডিলিট করাইছে। মূলধারা গণমাধ্যমে নিউজ হয়ে গেছে 5 লাখ টাকা লুট করছে, সমন্বয়ে গ্রেপ্তার হয়েছে। এই যে মসজিদের টাকা লুট করছে। আমি বলি, দেখেন, আপনি গতকাল কিন্তু আপনি অনেক চালাক মানুষ ইলিয়াস ভাই, আমি বলতেছি, গতকালকে ধরে ফেলাইছেন, ঠিক আছে? দেখেন, আপনাকে একটা কথা বলবো, কনক সারোয়ার ভাই, ইলিয়াস ভাই এবং পিনাকি দাদা বলছে যে বাইতুল মোকাররমের সামনে সেনাবাহিনীর বিরুদ্ধে প্রোগ্রাম হবে। আপনি আজকে বলবেন আপনি কি এই ধরনের কোনো নির্দেশনা দিছিলেন? না তো। তাহলে আমার আজকে প্রশ্ন পিনাকি দাদাকে, পিনাকি দাদা কেন পোস্ট করলো যে পিনাকি দাদা, কনক সারোয়ার ভাই এবং ইলিয়াস ভাই মিলে সিদ্ধান্ত নিছে যে বাইতুল মোকাররমের সামনে সেনাবাহিনীর বিরুদ্ধে প্রোগ্রাম হবে? এই নিউজ কেন শেয়ার দিছে? কে আমি শেয়ার তাকে দিছে? আজকে
মানে দেখলাম যে পিনাকি দাদা এবং কনক সরোয়ার ভাই এবং ইলিয়াস ভাই 3 ভাই মিলে ডাক দিছে বাইতুল মোকাররমের সামনে সেনাবাহিনী ওয়াকারকে সরানোর জন্য প্রোগ্রাম হবে। আমি আজকে কথাটা কেন বলতেছি, আপনার হলো বাইতুল মোকাররমের সামনে হামাসের ডাকে সারা বিশ্বে জুম্মার পরে হামাস ডাক দিছে, আমরা বিপদে আছি, আমাদের জন্য দোয়া করেন। বাইতুল মোকাররমে মামনুল হক হুজুররা সহ সবাই ডাক দিছে প্রোগ্রাম হবে, আমরাও দিছি যে ফিলিস্তিনের জন্য প্রোগ্রাম হবে। সেই প্রোগ্রামের সময় কেন সেনাবাহিনীর বিরুদ্ধে প্রোগ্রাম ঘোষণা করা হলো? আমার হলো প্রশ্ন, কেউ উত্তর দিতে পারবে? কেন কেন ফিলিস্তিনের জন্য প্রোগ্রামটা ভন্ডুল করা হলো? এবং যারা এই প্রোগ্রাম ডাক দিল আমরা তাদেরকে কেন বাইতুল মোকাররমে পাইলাম না? তারা কেন বাইতুল মোকাররমে যায়নি? আমার জিজ্ঞাসা। যাই তাহলে হোক, আপনি তাহলে ডাক দেন নাই, তাহলে আপনি তাহলে ডাক দেন নাই। না, আমাদের স্পেসিফিক কোনো প্রোগ্রাম ওইখানে ছিল না। আমরা যেই করব, আমরা আচ্ছা, কালকে যে আলোচনা করেছি, কিন্তু হ্যাঁ, এটা ওয়াকারের কথা এটা যদি বলেন, ব্যাপকভাবে প্রচার আমরা করা এখন হয়েছে। ওয়াকারের বিষয়ে যে অভিযোগ উঠেছে, আমরা ওয়াকারের পদত্যাগ চাই। এই জায়গায় যদি কেউ হ্যাঁ, করে, আমরা ওয়াকারের সেটার পক্ষে পদত্যাগ আছি। আমরা চাই। কি দেখেন, আমি আপনাকে বলি, আপনি জিনিসটা ধরতে পারছেন যে গত কয়েকদিন কি কি ঘটনা ঘটলো। 1 নাম্বার হলো রাখাল রাহা এবং সালাউদ্দিন গাজী, সমন্বয়ক সালাউদ্দিন গাজী তানভীর 400 কোটি টাকা চুরি করছে। এটা যখন বের হইলো দুর্নীতি করছে, এটা যখন বের হইলো তখন ওরা বললো কাগজ কিনতে লাগে 200 কোটি টাকা, কিন্তু 400 কোটি টাকা দুর্নীতির কথা বলতেছে কেন, এটা ভুয়া। আরে ভাই, আমরা কি কাগজ, আপনি কি বা আমরা কি কাগজ কেনা দুর্নীতির কথা বলছি? আমরা বলছি এনসিটিভি পাঠ্যক্রমের দুর্নীতির কথা বলছি, 400 কোটি টাকা। ওরা একটা ইনফরমেশন ডিসইনফরমেশন করে দিল যে কাগজ কিনতে 200 টাকা লাগে। আমরা তো কাগজ কেনার কথা বলি নাই। হুম। দেখেন শয়তানি গুলো ধরতে পারবেন আপনারা। এরপরে আসলো কি, যে আসিফ এবং তার পিএস এবং নাহিদ ওয়াসার নিয়োগে জালিয়াতি করছে। দেখেন জালিয়াতি করছে, এটা তো একটা প্রমাণিত। ওরা বললো যে আউটসোর্সিং এ নাকি এই ধরনের নিয়োগ আগে থেকে হয়। 2018 সালে আউটসোর্সিং এর নিয়োগে জালিয়াতি হয়, এই জন্য শেখ হাসিনা 18 সালে আউটসোর্সিং এর নিয়োগ বন্ধ করছিল। আউটসোর্সিং এর নিয়োগে জালিয়াতি হয় কিভাবে, এটা সবগুলো লবিং করে নিয়োগ দেয়। এই জন্য এরপরে কি করে, এই লবিং দিয়ে নিয়োগ পাওয়া লোকগুলো প্রেস ক্লাবে গিয়ে অনশন করে দাঁত কেলায় স্যালাইনের বোতল লাগায় যে আমাদের চাকরি স্থায়ী করে দাও। বুঝতে পারছেন? এটা একটা আউটসোর্সিং এর কমন স্টাইল। আউটসোর্সিং এর মন্ত্রী এমপিরা নিয়োগ দিত চুরি কইরা, তারপরে ওরা আবার স্যালাইন লাগায় যায় অনশন করে মরে যাইতো যে আমাদের স্থায়ী করে দাও। এই সেম পলিসিটা শুরু করছে হলো এই সমন্বয়ক এবং ছাত্র উপদেষ্টারা। তারা এই আউটসোর্সিং এ জায়গায় জায়গায় ওদের লোকগুলোকে নিয়োগ দিছে এবং এগুলোকে 2 দিন পরে প্রেস ক্লাবে গিয়ে ওখানে কান্নাকাটি করাবো এবং এরা এগুলোকে আবার স্থায়ী করাবে। আমরা এটা যখন ধরে ফেলাইলাম, তারপরে তো যা ঘটলো আপনারা দেখলেন। ওরা বললো যে আউটসোর্সিং, কিন্তু আউটসোর্সিং এর হলো জুলকারনাইন শেয়ার দিছে যে আউটসোর্সিং এর নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে হয়, আউটসোর্সিং এর নিয়োগ প্রক্রিয়া প্রতিযোগিতার মাধ্যমে হয়, এবং এইটা ওরা বলছিল ঠিকাদারের মাধ্যমে নিয়োগ হয়। কিন্তু এই নিয়োগে সরাসরি ওয়াসার এমডি জড়িত, ওয়াসার কর্মকর্তারা জড়িত। তারা নিজেরা স্বীকার করছে যে ওয়াসার এমডি স্যার যেভাবে বলছে আমরা সেভাবে সাইন করছি। ঠিকাদার কই থেকে আসলো ভাই? এগুলো ডিসইনফরমেশন করতেছে। এই কথাগুলো আচ্ছা, বাংলাদেশের তারেক নাগরিকদের ভাই, শুনতে আপনাকে হবে। দিয়েই আমরা এরপরে আমরা 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 হ্যাঁ, দ্বিতীয় পর্বে আপনাকে দিয়ে ঢুকি। জাস্ট আর আপনাকে একটু দিয়ে ঢুকি। এখন ইনফরমেশন দিব, করণীয় কি বলেন? না একটু ইনফরমেশন দিব। সেটা হলো এরপরে আসলো যে প্রশাসক নিয়োগে জালিয়াতি। এই প্রশাসক নিয়োগে জালিয়াতি দক্ষিণের ক্ষেত্রে আগেই হয়েছে, ওটা ইস্টাবলিশ করছে জালিয়াতি করে জায়গায় জায়গায়। এরপরে উত্তরে গিয়ে মানে আপনি হলো আপনার কাছে আসে ধরা খাইছে উত্তরে, ঠিক আছে? উত্তরে করতে দক্ষিণে আগেই আকাম করছে, উত্তরে এসে ধরা খেয়ে গেছে। আমি বলি উত্তরে আপনি যে ধানমন্ডি ডিওএসএস এর কি মহাখালী ডিওএসএস এর ইনফরমেশনটা দিচ্ছেন, এটা শুধু মহাখালী ডিওএসএস না, এই মিটিং হোটেল শেরাটনেও করছে ওরা। এই মিটিংটা ওরা রূপায়ণ টাওয়ারে করছে, সেম মিটিংটা করছে ওরা। এই যে একটা দেখেন, একটা রাজনৈতিক দল দেশের মানুষের জন্য কাজ করবে, ওদের হোটেল শেয়ারটনে ছাড়া কোনো মিটিং হয় না, বুঝছেন? হোটেল ইন্টারকন্টিনেন্টালে ওরা মিটিং করে সারাক্ষণ। আমার কথা, দেশের জন্য যে দল গড়ে উঠবে, হ্যাঁ, ওইটা শেরাটন থেকে গড়ে উঠবে। হ্যাঁ বলেন, গতকালকে শহীদুল আলম স্যারের রেনুমা ম্যাডাম পোস্ট করছে, যারা যারা বসুন্ধরার টাকা খেয়ে যারা এখানে হলো রাজনীতি করে,
মানে তারা তারা আজকে বলবে আওয়ামী লীগ নিষিদ্ধ চাই, শেষ করব। আপনি বলছেন যে করণীয় কি? দেখেন, আওয়ামী লীগের দ্বারা যে ক্ষতিগ্রস্ত, সে যেভাবে আওয়ামী লীগের মানে বিচার চায়, এই বিচারটা সার্জিস চাবে না। সার্জিস চাবে না। সার্জিস আওয়ামী লীগের দ্বারা ক্ষতিগ্রস্ত না, হাসনাত আওয়ামী লীগের দ্বারা ক্ষতিগ্রস্ত না। আওয়ামী লীগের দ্বারা ক্ষতিগ্রস্ত আমি। আমাকে 3 বার গুম করে, আমাকে বেদিশা, আমাকে পাগল বানাই দিছিল, পাগল বানাই দিছিল। আমি বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত মানে হলো পাগলের চিকিৎসকের কাছে গিয়ে 2018 সালে আমি 3 মাস চিকিৎসা নিচ্ছি তার সঙ্গে থেকে থেকে। পাগল মাথা নষ্ট করে দিছে। ঠিক আছে, আমরা ক্ষতিগ্রস্ত। আওয়ামী লীগ কেমনে নিষিদ্ধ হবে, কিভাবে হবে আমরা বলবো। আমরা নিষিদ্ধ চাই। দেখেন, ওরা আওয়ামী লীগ নিষিদ্ধ চাই কেন জানেন? আপনার কেন নিষিদ্ধ চাই ওরা? তুষার, নাগরিক কমিটির তুষার কি বলছে জানেন? নাগরিক কমিটি তুষার বলছে যে আওয়ামী লীগের ভোট জামাতের চেয়ে নাগরিক কমিটি বেশি পাবে। আমার কথা হলো, তার মানে ও আওয়ামী লীগের সঙ্গী হতে চায়, তাই না? ও বলতেছে আওয়ামী লীগের ভোট জামাতের চেয়ে এনসিপি বেশি পাবে। এটা নাগরিক কমিটির বক্তব্য। তার মানে ওরা আওয়ামী লীগকে বন্ধু বানাতে চায়। এখন তুমি মিয়া আওয়ামী লীগের বন্ধু বানাবা আর সারাক্ষণ বক্তব্য দেওয়া আওয়ামী লীগ নিষিদ্ধ, এখানেও হিসাব আছে। ওরা আওয়ামী লীগের ভোট পাবে, এই জন্য আওয়ামী লীগ নিষিদ্ধ চায়। ওদের আওয়ামী লীগের ভোটের প্রতি চাহিদা আছে, এই জন্য ওরা আওয়ামী লীগ নিষিদ্ধ চায়। আমি আওয়ামী লীগ নিষিদ্ধ চাই, আওয়ামী লীগ আমার উপর নিপীড়ন করছে এই জন্য। আর ও আওয়ামী লীগ নিষিদ্ধ চাই আওয়ামী লীগের ভোটের জন্য। পার্থক্য হলো এখানে। আমি আমি আওয়ামী লীগ নিষিদ্ধ চাই এই জন্য, এইখানে পার্থক্য। আসিফ, কুমিল্লার নাগরিকরা সারাক্ষণ অভিযোগ দেয় প্রবাসীরা যে আসিফ পুরা আওয়ামী লীগের লোকদেরকে নিয়ে ওখানে নির্বাচনী সেটআপ সাজাইছে এবং আসিফ পদত্যাগ করবে। আসিফের খাওয়া শেষ হয়ে গলা পর্যন্ত যেদিন উঠবে সেদিন সে পদত্যাগ করবে, কইরা সে রাজনীতিতে ঢুকবে। এবং আপনারা একটা ফাঁদে পা দিছেন, ভুল সময়ে ওয়াকারের পদত্যাগ চাইছেন আপনারা। এই ফাঁদে আপনিও পা দিছেন, এই ফাঁদে পিনাকি দাদা পা দিছে, এই ফাঁদে কনক সারর পা দিছে। আপনারা হয় পা দিছেন অথবা ইচ্ছা করে এই সময় এটা করছেন। আমি কেন বলতেছি এই কথা দেখেন, কেন বলতেছি? যেই সময় লাগাতার 400 কোটি টাকার দুর্নীতি প্রকাশ পাইছে, পরের দিন প্রকাশ পাইলো আসিফের দুর্নীতি, নিয়োগ জালিয়াতি, পরের দিন প্রকাশ পাইলো কনক সার কি বলি, পরের দিন প্রকাশ পাইলো হলো ওই যে কমিশনার প্রশাসক নিয়োগের দুর্নীতি, লাগাতার দুর্নীতি। এরপরে আমাদের হাতে আসে বসে আছে কিন্তু যে সমন্বয়ক 5 লাখ টাকা মসজিদের টাকা লুট করছে, ওটা আমরা শেয়ার করছি কিন্তু ভয়েতে আবার ডিলিট করে দিচ্ছি। যে আইসিটি আইনে মামলা তো ওদের হাতে আছে, ডিলিট করে যদি সত্য না হয়। কিন্তু আজকে গণমাধ্যমে আসছে এই সমস্ত দুর্নীতি একে একে তালিকা হয়ে আছে, আরো মেলাগুলো আছে। এগুলো যখন হয়েছে তখন ওরা একটা বড় একটা গেম খেলছে। বড় গেমটা হইলো যে না, ওয়াকারকে তো আমরা অপছন্দ করি সবাই, আপনিও করেন আমিও করি, সবাই করি। কেন করি? যে আওয়ামী লীগের ঘনিষ্ঠ সে। ওরা ওই ট্রাম্প কার্ডটা খেইলা এই দুর্নীতি চাপা দেওয়ার চেষ্টা করছে, চাপা দেওয়ার চেষ্টা করছে। এবং সেটাতে আপনার তাল মিলাই গোলে মালে। এবং এর ফলে ক্ষতি কি? একটু আগে আমার কাছে একটা ফোন আসছে, সে বলতেছে মানে ক্যান্টনমেন্টে নাকি কু হয়েছে এবং ওখানে নাকি গোলাগুলি হচ্ছে, এই ধরনের একটা খবর আসছে এবং এগুলো ছড়াচ্ছে। আমার একটা প্রশ্ন, এই যে আমরা আমাদের এই গণঅভ্যুত্থানের পরে দেশটাকে স্থিতিশীল করছে কে? সেনাবাহিনী করছে স্থিতিশীল নাকি? পুলিশ তো সব গেছে, যেখানে চাঁদাবাজি হয়েছে। ধরেন বিএনপি খারাপ কাজ করছে, জামাত খারাপ কাজ করছে, নাগরিক কমিটি খারাপ কাজ করছে, সেনাবাহিনী দৌড়ে গেছে। সুনামগঞ্জে নাগরিক কমিটির নেতারা চাঁদাবাজি করছে, সেখানে সেনাবাহিনী গিয়ে ধরছে। বিএনপি খারাপ করলে বিএনপি কে গিয়ে ধরছে, সেনাবাহিনী ধরছে। জামাতের কে করলে সেনাবাহিনী গেছে। সেনাবাহিনী একটা শৃঙ্খলার জন্য একটা খুঁটি হিসেবে, এবং সেই খুঁটি বলতে পারেন খুঁটির রং কালো, খুঁটির রং নীল, খারাপ এরকম, কিন্তু সেনাবাহিনী একটা খুঁটি। আপনি কি সেনাবাহিনী যদি বলে যে তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, এটার পক্ষে আপনি? আমি আপনাকে বলতেছি এই বিষয়টা, সেনাবাহিনী একটা খুঁটি, সেই খুঁটির কারণে আমাদের মাথায় আকাশ ভেঙে পড়তেছে না, না হলে আমাদের মাথায় আকাশ ভেঙেই পড়তো। সেই খুঁটির কারণে 632 জনকে আমরা হ্যাঁ, আমি বলতেছি শোনেন, আমি 632 জনের জন্য
আমি ঘৃণা জ্ঞাপন করছি, আমরা অন্যায়, আমরা প্রতিবাদ করছি। দেখেন আমি ইউনূস স্যার বলছে যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে। আমি কি ইউনূস স্যারের পদত্যাগ চাইছি? আমি কি চাইছি ওই কাঠামো ভেঙে পড়ুক? আমি চাইছি সরকার ভেঙে পড়ুক? আমি ভেঙে পড়ুক আমি চাইনি। ঠিক একইভাবে ওয়াকারের ওই কাজের জন্য আমি চাই না যে সেনাবাহিনী বিশৃঙ্খল হয়ে উঠুক, দেশ অশান্তি হয়ে উঠুক, দেশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাক। এটা আমার চাওয়া, আমার বুঝ পড়া। এবং এইটা যেই সময়ে আসিফ বক্তব্য দিছে, সেই সময়ে বক্তব্য দেওয়ার এইটাই একমাত্র কারণ যে ওর দুর্নীতিগুলো প্রকাশ পেয়ে গেছে এই জন্য, এবং ওরা সাকসেসফুলি এই ভালো তো, দুর্নীতির দুর্নীতি ঘটনাকে প্রকাশ, ডাইভার্ট দুর্নীতি করেছে। এখন সেনাবাহিনীর সাথে, যদি সেনাবাহিনী তো এখন সবচেয়ে পাওয়ারফুল, তাই না? তো সেনাবাহিনীর সাথে যদি আপনি তারা বলছেন মনে তো, করে দুর্নীতি করে, দেখেন তাহলে সেনাবাহিনী আপনি এখন ধরছেন ধরুক, না যে আপনি সেনাবাহিনী ধরছেন না ধরুক, যে সমস্যা কোথায়? 11 তারিখের ঘটনা, আপনি ধরছেন না ভাই হুম। যে 11 তারিখের ঘটনা তুমি এতদিন পরে এসে প্রকাশ করলেন, আপনি ধরছেন না? আপনি যে জায়গাটা ধরছেন আমি ওই জায়গাটাতে ধরছি। ওরা এই সময়ে এসে এই জন্য প্রকাশ করছে, ইন্টেনশনালি প্রকাশ করছে যে এইটা ওদের অন্যায়কে ডাইভার্ট করার জন্য, এবং ওরা সাকসেসফুলি না এটা না, শোনেন করছে। শোনেন তারেক ভাই, একটা জিনিস শোনেন, আপনার সাথে আমি আমাদের মতের কোনো দ্বিমত নাই, কিন্তু আপনি যে পয়েন্টটা বলছেন না, এই দুর্নীতি করাটা আমাদের জন্য সমস্যা না। আপনি কালকে যায় বসেন না, বসে আপনি 5,000 কোটি টাকার কাজ দিব, আপনি আমারে একদম 5,000 কোটি টাকার কাজে বুঝাই দিবেন। এটা আপনি যদি করে থাকেন তাহলে আপনি আমার মানে সবচাইতে মানে আনকমন একজন মানুষ। এটা এটা নরমাল না। সবাই দুর্নীতি করবে, দুর্নীতি নিয়ে আমাদের সমস্যা নাই। কিন্তু যদি নাকি কেউ বলে আওয়ামী লীগকে এই দেশে আবার ফের পুনর্বাসিত করবে, সে আমার রাষ্ট্রের বিরুদ্ধে, সে আমার স্বাধীনতার বিরুদ্ধে কাজ করবে। সো ওই জায়গাটাতে ভাই আমি দুর্নীতির চাইতে অনেক বেশি উপরে। যেহেতু এই কোশ্চেন এসছে, আইএসপিআর কে সেটা জবাব দিতে হবে। আইএসপিআর জবাব দেখ। আপনি যেটা যত সহজীকরণ করছেন যে হাসনাতের মনে চেয়েছে তাই সে ওই বিষয় নিয়ে সেনাবাহিনীর বিরুদ্ধে এটা বলেছে, এত সহজ না ভাই। দেশে বসে সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলা এত ইজি না। আমার মনে হয় আমি সামথিং হ্যাপেন, আমি আপনাকে এবং একটা এই কথা বলি, কারণে তারা দেখেন। বলেছে আমরা দুইটারই বিচার চাই। হ্যাঁ ইলিয়াস ভাই, সেনাবাহিনী আমি জবাব আপনাকে দিয়ে দিক, বলি, যদি মিথ্যা দেখেন হয়। এটা আমি বলি পুলিশ শুনেন। প্রধানের বিরুদ্ধে হ্যাঁ বলে নাই, কিন্তু বিএনপি প্রধানের বিরুদ্ধে বলে, ঠিক জামাতের আছে, প্রধানের বিরুদ্ধে আমি বলে নাই, আমি এই সেনা বিষয়ে প্রধানের একটু বিরুদ্ধে একটা বলছে। নোট এটা দিব, ইজি না ভাই এত। এই বিষয়ে একটা নোট দিব। একটা নোট হলো, এই যে হাসনাত যে স্টেটমেন্ট দিছে, নাগরিক কমিটি অফিসিয়ালি ওয়াকারের পদত্যাগ চাইছে, ওয়াকারের বিরুদ্ধে একটা মিছিল করছে, কোনো কর্মসূচি করছে ওয়াকারের বিরুদ্ধে। আজকে উল্টো কেন বলতেছে যে সেনাবাহিনীর সাথে বিরোধ নাই? এই ধরনের আবার আবার আপোষপূর্ণ বক্তব্য দিচ্ছে কেন সার্জিস হাসনাত? ইমান এত দুর্বল কেন? না, সেটা অন্য আলাপ তারেক ভাই। আমরা আলোচনাটা আর দীর্ঘ করতে চাই না। বলেন। আমরা এক এক করে শেষ করি। আমরা কে দিয়ে এই আচ্ছা, সর্বশেষ আরিফ আমি ভাই, আমি আরিফ আমি ভাই, একটু জাস্ট আর 30 সেকেন্ড সময় নেব। জি আমরা আসলে আওয়ামী লীগকে কিভাবে নিষিদ্ধ চাই, মানে আওয়ামী লীগের ক্ষেত্রে আমরা কি চাই? ধরেন আপনার গ্রামের নাম হলো রহিমপুর। এই রহিমপুর গ্রামে 10 জন আওয়ামী লীগ নেতা ছিল, যে আওয়ামী লীগ নেতাগুলো ওই এলাকার মানুষের জমি দখল করছে, কষ্ট দিছে খুব। আমরা চাই ওদের বিচার, কিন্তু এখন যেটা হচ্ছে, ওরা নাগরিক কমিটিতে চলে গেছে, মানুষ একটু স্বস্তি পেয়েছিল, ও আওয়ামী লীগ চলে গেল, ভালো, বেঁচে গেলাম। ওরা এখন ধরেন বিএনপিতে যাচ্ছে, ওরা এখন জামাতে যাচ্ছে, ওরা এখন গণ অধিকারে যাচ্ছে। আমাদের কষ্টের জায়গায় এই জায়গায় যে এই শয়তানগুলোকে কেন নাগরিক কমিটি জায়গা দিবে? আমাদের জায়গায় এই জায়গায় যে মানুষগুলো মানুষের জমি দখল করে নিছে, ও তো চাইছিল যে বুক খুলে বাঁচবে এখন, যে আল্লাহ আমাকে বাঁচায় দিল। ওই সেম লোকটা যখন জাস্ট রাজনৈতিক দল বদলায় গিয়ে আরো শক্তিশালী হয়ে মানুষকে কষ্ট দিচ্ছে, আমাদের সমস্যা সেইখানে। এবং এই কাজটাই করতেছে একজন এক একটা আওয়ামী লীগকে জায়গায় জায়গায় ইস্টাবলিশ করছে, শুধুমাত্র বিএনপিকে বিট দেওয়ার জন্য, জামাতকে বিট দেওয়ার জন্য, আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে মানে গড় পড়তা সবগুলোকে এনসিপিতে গিয়ে ঢুকাই ফেলতেছে। জি আপনারা এই খবর রাখেন। তারেক ভাই, আপনাকে ধন্যবাদ। সেনাবাহিনী নিয়ে যেহেতু আলাপ আসছে, সুমন ভাইয়ের কাছে যাবো। তাকে আরিফ ভাই, আপনি একটু বলেন, আপনারা বিভিন্ন জায়গায় আন্দোলন করছেন, এইখানে আপনারা তো এতদিন ধরে এই যে নতুন যে এনসিপি হয়েছে তাদের সাথেই ছিলেন, তাদের কেমন সহযোগিতা পাচ্ছেন? ভাই আমাকে কি শোনা যাচ্ছে? জি বলেন। হ্যালো, ওকে। জি আসসালামু আলাইকুম। আমার অত্যন্ত প্রিয় ইলিয়াস ভাই, আপনাকে ধন্যবাদ, এত চমৎকার কিছু আয়োজন করেছেন, এবং ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে যারা সহ আলোচক রয়েছেন। এবং আমি দেখতে পাচ্ছি প্রত্যেক
জন আলোচক আমার চেয়ে অত্যন্ত ত্যাগী, পরিশ্রমী এবং এই স্বাধীনতায় অনেক বেশি অবদান রাখে। তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানিয়ে হুম। আমি আমার বক্তব্য শুরু করছি। আমি দুটো সেগমেন্ট কথা বলবো। নাম্বার 1 সেগমেন্টে এই আন্দোলন বিষয়ে আপনি যে প্রশ্নটি করেছেন সেটির একটা উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আমি আসলে কি অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি। একটু এবং দ্বিতীয় সংক্ষিপ্ত বিষয় করতে হচ্ছে হবে যেটা ভাই, হ্যাঁ? সবচেয়ে ইম্পর্টেন্ট। সংক্ষিপ্ত ২ মিনিটের হ্যাঁ, হ্যাঁ, মধ্যে শেষ করবেন। জি। ওকে। আচ্ছা, আমার 2 মিনিট না, আমার 4 মিনিট লাগবে। আমি আগে এবং 4 মিনিটই শেষ করে দেব ইনশাআল্লাহ। বা ৩ বা 4 এবং হুম। আমি জি, একটা জি, ইম্পর্টেন্ট যান বিষয় শেয়ার বলেন। করবো আপনার সঙ্গে। এটা আমার মনে হয় জাতির জন্য খুব প্রয়োজন আছে, যেটা আমার অভিজ্ঞতা পেয়েছে। প্রথম বিষয়টা হচ্ছে দেখেন যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনটা শুরুর দিন থেকেই আমার মানে অংশগ্রহণ ছিল। আমার আসলে সেশনটা একটু অতিরিক্ত হওয়ার কারণে সমন্বয় লিস্টের নামটা আসে নাই বা সম্ভব হচ্ছিল না। যেহেতু আমার আসলে সেশনটা 11-12 মোটামুটি অনেক সিনিয়র রানিং স্টুডেন্টরা ছিল তার কম সিনিয়র যেটা। তো যাই হোক, সেখান থেকে আমরা যখন গায়েবানা জানাজার নামাজ হয় সেদিন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকি এবং আমি সম্মুখ সারিতেই ছিলাম ওই গায়েবানা জানাজার নামাজের, এবং সেখান থেকে ওদেরকে সাহস দিয়েছি, তাদেরকে সহ বিভিন্ন হলেও গিয়েছি স্টুডেন্টদেরকে নামানোর জন্য, তারা যেন না চলে যায়। এবং পরের দিন যখন আপনার ওই ইয়েটা বন্ধ করে দিল ইন্টারনেট,